আদাব স্যার। আদাব। কি অবস্থা? সবাই স্যার কেমন আছি আপনার? আমরা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, আমাদের এখনো 1 মিনিট বা 2 মিনিট সময় বাকি আছে। আমরা আরো কয়েকজন জয়েন করো, কিছুক্ষণ পরে শুরু করি। আচ্ছা, আমরা গতকালকে এই চ্যাপ্টারের কোন পর্যন্ত পড়েছিলাম? সমযোজী যৌগ, ধাতব বন্ধন, এই সম্পর্কিত যতটুকু পড়ার কথা ছিল আমরা পড়েছি। সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, ধাতব বন্ধন কিভাবে গঠিত হয়, বন্ধন সবগুলোর গঠন মোটামুটি আমাদের কি জানা হয়ে গেছে। না, এখন এর মধ্যে কারো যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে সেটা করো। আগে আমরা সেটা সলভ করি, তারপরে পরবর্তী পার্টে যাই। হ্যাঁ, বলো। স্যার সুপ্ত যোজনী যে ওটা আর একটু বুঝিয়ে দিন। সুপ্ত যোজনী। মানে ওই যে সক্রিয় যোজনীটা কি ওইটাই বুঝতেছি না। আচ্ছা, আমাদের মধ্যে অন্য কেউ আছে যে সক্রিয় যোজনী কাকে বলে বা সক্রিয় যোজনীটা কি এটা বুঝতে পারছি, বলতে পারবে এখন? অন্য যে কেউ? স্যার সমযোজী ওই বন্ধনটাকে আরেকবার বুঝিয়ে দিবেন? আচ্ছা, ঠিক আছে, সমযোজী বন্ধন বুঝাবো, অসুবিধা নাই। যোজনী প্রথমে, তোমার সক্রিয় যোজনীটা কি? অন্য যে কেউ আমাদেরকে একটু বলতে পারবে, এরকম কেউ আছে? কোনটা সক্রিয় যোজনী আর কোনটা সুপ্ত যোজনী? আচ্ছা, সবারই মনে হয় প্রবলেম স্যার আছে, অন্য কেউ আমাদের বলতে রাজি হচ্ছে না। তাহলে আমরা বলি, এক এক করে আসি। সমযোজী বন্ধন আর হচ্ছে কি যোজনী। ওকে, আর কেউ অন্য কোনো প্রবলেম? স্যার আরেকটা আছে। বলো। স্যার আমরা জানি যে একটি পরমাণু যতগুলো অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যাটাকে দ্বিগুণ করলে আমরা ওই পরমাণুর যোজনী পাবো। তাহলে হুম N2O5 এখানে N2 এর যোজনী 10 না হয়ে 5 হয়েছে কেন? আচ্ছা, N2O5। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে 5টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, এই কারণে তোমার যোজনী হওয়ার কথা ছিল 10, কিন্তু 10 না হয়ে নাইট্রোজেনের যোজনী হয়েছে কত? 5। ওকে, ভেরি হ্যাঁ গুড। 5 হয়েছে। ঠিক আছে, আমরা ব্যাখ্যা করতেছি। আর কোনো কোয়েশ্চেন যদি থাকে তাহলে বলো, একসাথে লিখে রাখি, একটা একটা করে আমরা জানতে থাকবো। আর কেউ? স্যার ধাতব বন্ধন তৈরির মূল উদ্দেশ্য কি? কি দৃশ্য? ধাতব বন্ধন তৈরি মানে ধাতব গঠন। বন্ধন। হ্যাঁ, ধাতব একটা ধাতু তৈরি, একটা ধাতব খণ্ড তৈরি। আমার তো ধাতব খণ্ড আছে না, আমার ধাতুগুলো যেগুলো আছে সেই ধাতুগুলো কিভাবে তোমার, আমরা দেখি কিভাবে? আমরা দেখি পুরো একটা আয়রনের বার, পুরো একটা কি গোল্ড বার, তাই না? স্বর্ণের একটা বার অথবা সিলভারের বার। তো ধাতব, এই যে তোমার একটা খণ্ড তৈরির জন্য আমার ধাতব বন্ধন দরকার। আর কেউ? ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্রথম থেকে শুরু করি। যে সুপ্ত যোজনী আর কি আমাদের? সুপ্ত যোজনী আর সক্রিয় যোজনী। যোজনী কাকে বলে?
আমাদের প্রথম একদম ফার্স্টের দিকে আমরা পড়েছিলাম যোজনী কাকে বলে। যোজনী হচ্ছে কোন একটা তোমার যে কোনো একটা পরমাণুর সেটা বন্ধন গঠনের ক্ষমতা, সে কতগুলো বন্ধন গঠন করতে পারে, সে কতগুলো বন্ধন গঠন করতে পারে সেটা হচ্ছে কি তার যোজনী। এছাড়া আর কিভাবে আমরা ব্যাখ্যা করতেছিলাম যোজনী, বলতেছিলাম যে আমরা যে কয়টা একযোজী পরমাণুর সাথে যুক্ত হতে পারে, যেমন হাইড্রোজেন বা ক্লোরিন, যে কয়টা একযোজী পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাই কি তার যোজনী। অথবা এছাড়া আর কিভাবে বলতেছিলাম যোজনী, আমরা যদি কোনো অক্সিজেন বা দ্বিযোজী পরমাণু, অক্সিজেন কি আমাদের অক্সিজেনের যোজনী হচ্ছে দুই, অক্সিজেনের যোজনী হচ্ছে আমাদের দুই, এই কারণে অক্সিজেনকে আমরা বলি কি দ্বিযোজী। তাই না? তো অক্সিজেন বা কোনো দ্বিযোজী পরমাণুর সাথে যে কয়টার সাথে যুক্ত হতে পারে তার যে সংখ্যাটা সেই সংখ্যার সাথে দুই গুণ করলে বা দ্বিগুণ করলে আমরা কি পাই, যোজনী পাই। তো যোজনী আমাদের কি হয়, পরিবর্তনশীল যোজনী বলে একটা কথা আছে, যে আমাদের যোজনী চেঞ্জ হতে পারে, আমাদের একই পরমাণুর একাধিক যোজনী থাকতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমাদের আছে নাইট্রোজেন, আয়রন, তারপরে কি কপার, তারপরে এছাড়া আরো বিভিন্ন যেমন সালফার, এছাড়া অক্সিজেন, কার্বন, এই সকল পরমাণুর এই বিভিন্ন কম্পাউন্ডে বিভিন্ন যৌগে তাদের যোজনী বিভিন্ন রকম হয়। বিভিন্ন যৌগ অনুসারে তাদের কি হয়, যোজনী চেঞ্জ হতে পারে, যোজনী চেঞ্জ হতে পারে। বিভিন্ন যৌগে তারা বিভিন্ন রকম বন্ধন গঠন করে এবং বন্ধনের এই তারতম্যের কারণে তাদের যোজনীয় কি হতে পারে, চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো এই যোজনী যদি চেঞ্জ হতে পারে তখন সেগুলো সবগুলোকে আমরা বলতেছিলাম পরিবর্তনশীল যোজনী। মনে আছে নিশ্চয়ই, পরিবর্তনশীল যোজনী। তো পরিবর্তনশীল যোজনীর একটা উদাহরণ আমরা দিয়েছিলাম কি, একটা হচ্ছে ফেরাস সালফেট, একটা হচ্ছে কি ফেরিক সালফেট। যেখানে প্রথমটাতে প্রথমটাতে আমাদের আহ, যৌগের কি ছিল কি, সরি, প্রথমটাতে আমাদের আয়রনের যোজনী ছিল কত, টু। এখানে দুইটা ইলেকট্রন তোমার কি করেছে, আয়রন ত্যাগ করেছে, এই কারণে এটা যোজনী ছিল দুই। একটা সালফেটের সাথে কি করতে পারছে, সে বন্ধন গঠন করতে পারছে। সালফেট সে নিজে হচ্ছে কি দ্বিযোজী। আমরা পড়েছিলাম যৌগমূলক নামের একটা জিনিস, তো সালফেট হচ্ছে কি, সালফেট হচ্ছে একটা যৌগমূলক যেটার চার্জ হচ্ছে -2, এবং এই কারণে সালফেটের যোজনী হচ্ছে দুই। তাহলে একটা দ্বিযোজী একটা পরমাণুর সাথে যুক্ত হয়েছে, এই কারণে এখানে আয়রনের যোজনী ছিল দুই। কিন্তু পরবর্তীটাতে দেখা যাচ্ছে যে এই আয়রনটা, পরের আয়রনটা, সেকেন্ড আয়রনটা, এই আয়রনটা হচ্ছে কি তোমার তিনটা ইলেকট্রন ত্যাগ করেছে, এই কারণে এই আয়রনের যোজনী হয় হচ্ছে তোমার থ্রি। কারণ সেই তিনটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়, Fe3+ বা ফেরিক আয়নে পরিণত হয়। এখন এই দুইটা আলাদা আলাদা যৌগে তোমার এই আয়রনের, একই আয়রন কিন্তু মানে পরমাণুটা সেম, কিন্তু দুইটা আলাদা আলাদা যৌগে এর দুইটা ভিন্ন ভিন্ন যোজনী আছে। তাই না? এই কারণে আমরা এটাকে বলছিলাম পরিবর্তনশীল যোজনী। এখন এই কম্পাউন্ডে একটা নির্দিষ্ট যৌগে একটা তোমার পরমাণুর যে যোজনী, সেটাকে আমরা বলতেছি সেই পরমাণুর সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী হচ্ছে তোমার কম্পাউন্ড ওয়াইজ, যৌগ অনুযায়ী, যৌগ অনুসারে। একটা যৌগে যেটা তার যে যোজনী আছে সেই যোজনীটাই হচ্ছে কি তার সক্রিয় যোজনী। কখন? যখন তোমার এটার পরিবর্তনশীল হতে পারতো। যেমন আয়রন, এটা দুই হতে পারে, তিন হতে পারে, কিন্তু এই যৌগে, প্রথম যৌগে, এক নাম্বার যৌগে আমার যোজনী আছে কত, দুই। তাহলে এই যৌগে এটার যে যোজনী সেই যোজনীটার নামই হচ্ছে তার সক্রিয় যোজনী, কারণ তার একাধিক যোজনী আছে। এখানে আমি এটার যোজনী গুলা যদি লিখতে বলে, আমাকে জাস্ট সিম্পলি লিখতে বললো যে আয়রনের যোজনী লেখো, তাহলে আয়রনের যোজনী হচ্ছে দুই আর তিন। আমি লিখলাম আয়রনের যোজনী হচ্ছে দুই আর তিন, কিন্তু আমাকে বললো যে ফেরাস সালফেটে সক্রিয় যোজনী কত। তাহলে ফেরাস সালফেট এই যে কম্পাউন্ডটা বা এই যে যৌগটা, এই যৌগতে তার যে যোজনী সেই যোজনীটাকে আমরা বলতেছি সক্রিয় যোজনী। শুধুমাত্র ইন জেনারেল আয়রনের যোজনী কত, দুই আর তিন। কিন্তু যখন আমাকে সক্রিয় যোজনী জানতে হবে তখন অবশ্যই আমাকে কম্পাউন্ডটা ফিক্স করে দিবে যে এই কম্পাউন্ডের জন্য সক্রিয় যোজনী কত। তো কম্পাউন্ডটা যখন আয়রন সালফেট, ফেরাস সালফেট, তখন যোজনী হচ্ছে দুই। যখন ফেরিক সালফেট, তখন যোজনী কত, সক্রিয় যোজনী কত। আমাকে জানতে যাচ্ছে যে ফেরিক সালফেটে তোমার যোজনী কত, ফেরিক সালফেটে আয়রনের যোজনী কত, যোজনী দুই আর তিন। আয়রনের যোজনী হচ্ছে কি দুই আর তিন। এরপরে আমাকে জানতে চাচ্ছে ফেরিক সালফেটে তার যোজনী কত। তার মানে কি, তখন আমাকে সক্রিয় যোজনীটা জানতে চাচ্ছে যে ফেরিক সালফেট এই যৌগটা গঠনের সময় তার যোজনী কত ছিল, তার যোজনী কত হয়েছিল। তাহলে ফেরিক সালফেটের সক্রিয় যোজনী কত হবে, তিন। তিন। কারণ কি, কারণ ফেরিক সালফেট যে যৌগটা সেই যৌগে আয়রনের যোজনী হচ্ছে তিন। তাহলে কোন একটা নির্দিষ্ট যৌগে কোন একটা পরমাণুর যে যোজনী সেটাই হচ্ছে কি তার সক্রিয় যোজনী। আমরা এটা কখন কনসিডার করব, যখন এটার একাধিক যোজনী থাকতে পারে। যেমন সালফারের যোজনী তোমার দুই হতে পারে, চার হতে পারে, ছয় হতে পারে। তাই না? তো সালফারের যোজনী তোমার, যখন আমরা সালফার ডাই অক্সাইড পড়বো তখন সালফার ডাই অক্সাইডে সালফারের যোজনী হচ্ছে চার। যখন সালফার ট্রাই অক্সাইড হবে তখন সেখানে সালফারের যোজনী হয়ে যাবে ছয়। ঠিক আছে? আবার যখন হচ্ছে তোমার কি সালফার আবার SO4 2- হবে, তখন সেই ক্ষেত্রে তার যোজনী কত হয়ে গেছে দেখো তো, SO4 2-, এখানেও ছয়। এরপরে সোডিয়াম সালফেট কত হয়, দুই,
সোডিয়াম থায়োসালফেটের সংকেতটা কি ছিল? O3, সরি 4 না 3 এখানে। এই যৌগে তার যোজনী হচ্ছে 6। তো বিভিন্ন যৌগে তার যোজনী বিভিন্ন রকম, বিভিন্ন যৌগে তার যোজনী কি রকম, বিভিন্ন রকম। তো তোমার এই জন্য আমরা কি বলতে পারি যে সালফার, আমাকে জেনারেলি জিজ্ঞেস করছে সালফারের যোজনী কত, তাহলে সালফারের যোজনী কত হবে? 2 4 6। সালফারের যোজনী পরিবর্তনশীল যোজনী 2 4 6। আমাকে জানতে চাইলো যে সালফার ডাই অক্সাইড এই যৌগে সক্রিয় যোজনী কত, এই যৌগে যোজনী কত বা এই যৌগে সক্রিয় যোজনী কত, তখন সক্রিয় যোজনী কত হবে? 4। 4। সালফার ট্রাই অক্সাইড আমাকে জানতে চাইলো সক্রিয় যোজনী কত, তাহলে সালফার ট্রাই অক্সাইডে হিসাব করে বের করতে হবে আমার যোজনীটা কত। তাহলে সালফার ট্রাই অক্সাইডে এখানে দেখতেছি যে আমার যোজনী হচ্ছে কত, 6। ঠিক আছে, কারণ এখানে 6টা বন্ধন গঠন করছে। আবার এটাতে হচ্ছে কি তোমার 6টা বন্ধন গঠন করছে, এখানে 6টা বন্ধন গঠন করছে, যে কয়টা বন্ধন গঠন করতেছে সেটাই হচ্ছে কি তার যোজনী। তাহলে সক্রিয় যোজনীটা কি? একটা নির্দিষ্ট কম্পাউন্ডে বা একটা নির্দিষ্ট যৌগে তার যোজনীটা কত, সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। তাহলে সুপ্ত যোজনী কাকে বলে? সুপ্ত যোজনী হচ্ছে যখন একাধিক যোজনী থাকে, কোন একটা মানে একটা তোমার কি পরমাণুর একাধিক যোজনী থাকে, কিন্তু তার তো সক্রিয় যোজনী তো একাধিক হতে পারবে না। সক্রিয় যোজনী তো তোমার কি এই যৌগ অনুসারে ফিক্সড, একটা যৌগের জন্য সক্রিয় যোজনী তো একটাই। তাহলে সেই যে যৌগ, যে যৌগটা আমি কনসিডার করতেছি, সেই সেম যৌগের জন্য সুপ্ত যোজনী হবে তোমার যে সর্বোচ্চ যোজনী, তার সর্বোচ্চ যত হতে পারে যোজনী, সেই সর্বোচ্চ যোজনী মাইনাস ওই যৌগে তার যোজনী কত ছিল। আর কোন যৌগে তার যোজনীকে আমরা বলি সক্রিয় যোজনী। এই কারণে সুপ্ত যোজনী হচ্ছে কোন একটা যৌগে, মানে একটা পরমাণুর সর্বোচ্চ কত হতে পারে যোজনী মাইনাস তার ওই যৌগটাতে তার সক্রিয় কত আছে। যেমন আয়রনের সর্বোচ্চ হতে পারে কত, সর্বোচ্চ হতে পারে 3, আয়রনে 3-এর উপর হতে পারে না, তাহলে সর্বোচ্চ হতে পারে 3। আর ফেরাস সালফেট এই যৌগে আমাকে সুপ্ত যোজনী যখনই জিজ্ঞেস করবে তখন অবশ্যই একটা যৌগ দিয়ে দিবে যে এই যৌগে সুপ্ত যোজনী কত, তাহলে সেই যৌগে অবশ্যই একটা সক্রিয় যোজনী আছে। তাহলে এই ফেরাস সালফেটের সক্রিয় যোজনী কত ছিল? 2। 2। তাহলে সর্বোচ্চ মাইনাস সক্রিয় যোজনী 2, তাহলে এটা সুপ্ত যোজনী হচ্ছে 1। সুপ্ত যোজনী এবং সক্রিয় যোজনী দুইটাই কি আমার যৌগ অনুসারে কনসিডার, মানে হিসাব করতে হবে। আমার যেই যৌগটা বলবে সেই যৌগটাকে হিসাব করে তারপরে আমাকে ক্যালকুলেট করতে হবে। আমাকে জানতে চাইলো যে সালফারের সুপ্ত যোজনী সালফার ডাই অক্সাইডে কত, সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত, বলো তো সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত হবে? সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6। 6। কিন্তু সালফার ডাই অক্সাইডে কি 6 আছে? 6 তো নাই। না, কত আছে 4। এটার যোজনী? 4 সক্রিয় আছে। যোজনী হচ্ছে 4। তাহলে সালফার ডাই অক্সাইডে তার সক্রিয় যোজনী 4, তাহলে সুপ্ত যোজনী হবে কত? এই দুইটার পার্থক্য, ডিফারেন্স 2। ঠিক আছে। সেম এখন আমাকে জিজ্ঞেস করলো যে সালফার ট্রাই অক্সাইডের সুপ্ত যোজনী কত বের করো। তাহলে সালফার ট্রাই অক্সাইডের জন্য আবার আমি হিসাব করি, আমার সক্রিয় সর্বোচ্চ যোজনী তো সেম 6, সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। আর এটা এখানে সক্রিয় যোজনী কত সালফার ট্রাই 6। অক্সাইডে? 6। তাহলে 6 - 6 0। তাহলে সালফার ট্রাই অক্সাইডে তার সুপ্ত যোজনী হচ্ছে 0, কিন্তু সালফার ডাই অক্সাইডে সুপ্ত যোজনী হচ্ছে কত? 2। ঠিক আছে। আয়রন ফেরাস সালফেটে সুপ্ত যোজনী হচ্ছে 1, আবার ফেরিক সালফেটে সুপ্ত যোজনী হচ্ছে কত? 0। সক্রিয় যোজনী ফেরাস সালফেটের সক্রিয় যোজনী হচ্ছে 2, ফেরিক সালফেটের সক্রিয় যোজনী হচ্ছে 3। সালফার ডাই অক্সাইডে তার সক্রিয় যোজনী হচ্ছে 4, সালফার ট্রাই অক্সাইডে তার সক্রিয় যোজনী হচ্ছে 6। স্যার আপনি বুঝতে পারছি? কে বলতেছেন সালফার ট্রাই অক্সাইড, কিন্তু বইয়ে তো লেখা আছে সালফাইড না, আর এটা একটা যৌগমূলক। যৌগমূলক যখন সেখানে এটা চার্জ হবে, এখানে চার্জ আছে দেখো তো উপরে, না। তাহলে যৌগমূলক হবে। না। এটা যদি সালফার SO3 2- হইতো তখন সেটার নাম হইতো সালফাইট, এটার নাম হচ্ছে আমাদের সালফাইট। এটা একটা যৌগমূলক। ঠিক আছে, কিন্তু এখানে কি SO3 উপরে কি চার্জ নাই, চার্জ না থাকলে সেটা কি যৌগ, চার্জ না থাকলে সেটা হচ্ছে কি যৌগ, আর যদি চার্জ থাকে তখন সেটা হচ্ছে আমাদের যৌগমূলক বা রেডিক্যাল। ঠিক আছে, এই যে নিচেটা দেখো চার্জ দিছি এই জন্য এটাকে সালফেট বলছি, সালফার টেট্রা অক্সাইড বলি নাই। নিচেরটা হচ্ছে কি SO4 2-, এই কারণে এটা হচ্ছে কি একটা যৌগমূলক, এটার নাম হচ্ছে সালফেট। আচ্ছা, এরপরে সেম টাইপের আরেকটা কোয়েশ্চেন ছিল আমাদের যে N2O5 এখানে কি এমন ঘটতেছে যাতে আমাদের নাইট্রোজেনের যোজনী
কত হয়ে যাচ্ছে? 10 না হয়ে 10 হওয়ার কথা, কিন্তু 10 না হয়ে +5 হচ্ছে, মানে 5 হচ্ছে কেন? আচ্ছা, তো নাইট্রোজেন যে পেন্টা অক্সাইডটা, এই যে এই পেন্টা অক্সাইড এটা তৈরি করার জন্য আমার এখানে কি কি আছে দেখো তো। N2O5, দুইটা নাইট্রোজেন আছে, 5টা অক্সিজেন আছে। দুইটা নাইট্রোজেন আছে, 5টা কি আছে? অক্সিজেন আছে। তো সব সময় যে আমাদের সূত্র ফলো হবে এরকম কোনো নিয়ম নাই, সূত্র ফলো নাও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এই নাইট্রোজেন তোমার যে এই নাইট্রোজেন পেন্টা অক্সাইড, এই নাইট্রোজেন পেন্টা অক্সাইডের যদি আমি স্ট্রাকচারটা দেখি, এটা কি রকম ভাবে গঠিত হয় সেটা যদি দেখি, আগের দিন তোমাদের একটা টার্ম বলছিলাম, সন্নিবেশ সমযোজী বন্ধন, মনে আছে? সন্নিবেশ সমযোজী বন্ধন জি স্যার। মনে আছে? কি ছিল সন্নিবেশ সমযোজী বন্ধন? জি স্যার, ও বলছিলেন যে যদি দুটো ইলেকট্রনই একটা পরমাণু থেকে দেওয়া হয় তখন সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। ভেরি গুড। এখন এই যে নাইট্রোজেন, এই দুইটা নাইট্রোজেন করে কি, নাইট্রোজেন গুলা তোমার অক্সিজেনের সাথে তো বন্ড ফর্ম করে অবশ্যই। প্রত্যেকটা নাইট্রোজেন কি করে, তোমার ফার্স্টে নিজেরা বন্ধন গঠন করবে একটা। নাইট্রোজেনরা কি করবে, একটা নিজেরা বন্ধন গঠন করবে। তো নিজেরা বন্ধন গঠন ডিরেক্টলি নিজেরা বন্ধন গঠন করবে না এই জায়গায়। সাধারণত নাইট্রোজেনরা কি করে, তোমার ট্রিপল বন্ড গঠন করে নিজেদের মধ্যে, কিন্তু এই ক্ষেত্রে নিজেরা ট্রিপল বন্ড গঠন করবে না, কারণ তার তো 5টা অক্সিজেনকে জায়গা দিতে হবে। 5টা অক্সিজেনকে দেওয়ার মতো তার জায়গা দরকার। তো এই জন্য নাইট্রোজেন গুলো কি করবে, একটা করে অক্সিজেনের সাথে বন্ধন গঠন করবে। এই দুইটা নাইট্রোজেনই একটা করে অক্সিজেনের সাথে বন্ধন গঠন করবে। ঠিক আছে, বন্ধন গঠন করার পরে দেখো তার আরেকটা সে কি করলো, তোমার আরেকটা বন্ধন গঠন করতেছে। এই নাইট্রোজেনও কি করতেছে, তার সাথে আরেকটা বন্ধন গঠন করতেছে। ঠিক আছে, এরপরে তোমার নাইট্রোজেন অক্সিজেনের সাথে বন্ধন গঠন করবে বাকি দুইটা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে নাইট্রোজেনের তো আমরা জানি ভ্যালেন্সি কত, 3 আর 5। নাইট্রোজেনের ভ্যালেন্সি সাধারণত কত হয়, 3 এবং 5। এখানে দেখো তো 1 2 3, এই যে তিনটা বন্ধন এই দুইটা অক্সিজেনের সাথে হয়ে গেছে। এই নাইট্রোজেনের, প্রথম নাইট্রোজেনের জন্য হিসাব করো, এই তিনটা বন্ধন, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, কারণ প্রত্যেকটা অক্সিজেনের তো কি দরকার, প্রত্যেকটা অক্সিজেনের দুইটা করে ইলেকট্রন দরকার, তাই না? দুইটা করে ইলেকট্রন যদি সে না গ্রহণ করে তাহলে কি সে স্যাটিসফাইড হবে? বা শেয়ার করলে, বা দুইটা করে ইলেকট্রন যদি শেয়ার না করে, বা দুইটা করে ইলেকট্রন যদি সে গ্রহণ না করে এক জোড়া, তাহলে কি সে স্যাটিসফাইড হবে? স্যাটিসফাইড হবে না। অক্সিজেনের ভ্যালেন্সি তোমার 2 হইতে পারে কি 4ও হইতে পারে। তো এই ক্ষেত্রে দেখো এখানে কি করতেছে, সে এক জোড়া ইলেকট্রনই জাস্ট খালি শেয়ার করতেছে, এখানে 2 জোড়া ইলেকট্রন শেয়ার করতেছে। এই অক্সিজেনের সাথে 2 জোড়া ইলেকট্রন শেয়ার করতেছে, অক্সিজেনের ভ্যালেন্সি 2। তাহলে এই অক্সিজেনের ভ্যালেন্সি ফিল আপ হয়ে গেছে, কিন্তু এই অক্সিজেনের কি ভ্যালেন্সি ফিল আপ হয়েছে প্রথমটা? না স্যার, হয়নি। হয় নাই। তার তো দুইটা হাত, মানে দুইটা বন্ধন গঠন করার কথা ছিল, সে কিন্তু দুইটা বন্ধন গঠন করতে পারে নাই। এই কারণে তার লাস্টে এক জোড়া ইলেকট্রন এক্সট্রা থাকবে। তার সেই শেয়ার করার দরকার ছিল, যেই শেয়ার করার সেই সেটা শেয়ার করতে পারে নাই, ওই এক জোড়া ইলেকট্রন সেখানে থাকবে। ঠিক আছে, আবার এই যে তোমার কয়টা, 5টা অক্সিজেন হয়েছে না এখানে, এই অক্সিজেনটাও সেম, দেখো একটা হাত ফিল আপ আছে, এরও কি আছে, একটা হাত ফিল আপ আছে, তার মানে কি এটারও এখানে ফাঁকা থাকবে, এক জোড়া ইলেকট্রন এক্সট্রা থাকবে, এক জোড়া ইলেকট্রন কি থাকবে, এক্সট্রা থাকবে। তাহলে স্যার এখন এখানে দেখো তো। আলাদা একটা হাত দিয়ে দিলেই তো হয়, তাহলে তো নাইট্রোজেনেরও 5 যোজনী হয়ে গেল। আচ্ছা, নয়তো এখানে নাইট্রোজেনেরও, 4 হইতেছে। হ্যাঁ নাইট্রোজেনের 4 হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে একটা আমাদের দেখার বিষয় হচ্ছে নাইট্রোজেন এখানে একটা কোঅর্ডিনেট বন্ড বা সমযোজী বন্ধন গঠন করে। নাইট্রোজেন কি করে, তোমার একটা সমযোজী বন্ধন গঠন করে। কার সাথে সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, এই যে তোমার যাদের একটা করে এক জোড়া করে ইলেকট্রন কি আছে, কম আছে, এই এক জোড়া করে ইলেকট্রন যে কম আছে এদের সাথে নাইট্রোজেন সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। কি করে, সেই এই যে শেয়ার করতেছে, শেয়ার করার সময় অক্সিজেনের কাছ থেকে কোনো ইলেকট্রন নেয় না, দুইটা ইলেকট্রনই নাইট্রোজেন দেয়। এখানে দুইটা ইলেকট্রনই কি করে, নাইট্রোজেন কন্ট্রিবিউট করে। দুইটা ইলেকট্রনই আমার নাইট্রোজেন, সেই নাইট্রোজেন কন্ট্রিবিউট করে। নাইট্রোজেন দুইটা ইলেকট্রন কন্ট্রিবিউট করার কারণে এখন দেখো টোটাল হিসাব করে দেখো নাইট্রোজেনের কয়টা করে ইলেকট্রন খরচ হচ্ছে। এইখানে একটা ইলেকট্রন খরচ হচ্ছে, এই দুইটা বন্ধনে এখানে দুইটা ইলেকট্রন খরচ হচ্ছে, এবং এইখানে সে কি করছে, একাই দুইটা ইলেকট্রন দিছে, এখানে সে একাই দুইটা ইলেকট্রন দিয়ে দিছে, এইখানে দুইটা ইলেকট্রন খরচ হয়েছে। তাহলে টোটাল তার ইলেকট্রন খরচ হচ্ছে কয়টা, মানে শেয়ার করতেছে কয়টা, সে টোটাল 5টা। সে টোটাল 5টা ইলেকট্রন শেয়ার করতেছে। এই কারণে এই যৌগটার মধ্যে তোমার দুইটা নাইট্রোজেনেরই যে ভ্যালেন্সি বা যোজনী সেটা হচ্ছে 5, কারণ সে 5টা ইলেকট্রন শেয়ার করতেছে। ঠিক আছে, কয়টা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করছে সেটা আমরা তো হিসাব করতে পারি সিম্পল যৌগগুলাতে, যেগুলাতে খুবই সিম্পল যৌগগুলা, সেগুলোতে আমরা কয়টা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করছে সেটা দিয়ে হিসাব করতে পারতেছি, অসুবিধা নাই আমাদের। কিন্তু এই ক্ষেত্রে তোমার দুইটা নাইট্রোজেন 5টা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করছে,
দুইটা নাইট্রোজেন 5টা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করছে। আমি যদি ঐকিক নিয়মেও করি, দুইটা নাইট্রোজেনের যোজনী হচ্ছে 10, একটা নাইট্রোজেনের যোজনী হচ্ছে 5। ঠিক আছে, এরকম ভাবে আমি বলতে পারি, কিন্তু আমার এটা অ্যাকুরেট পদ্ধতি না, এটা জাস্ট বাংলা পদ্ধতি। অ্যাকুরেটলি আমি এরকম ভাবে বলতে পারি না। হিসাব করে আমি আমার বুঝার জন্য আমি এটা বলতে পারি যে দুইটা নাইট্রোজেনের হচ্ছে 10, একটা নাইট্রোজেনের হচ্ছে 5, কিন্তু এটা কি, এটা অ্যাকুরেট না। এই কারণে আমরা এইভাবে এটা ব্যাখ্যা করি না। আমরা ব্যাখ্যা করি এটা স্ট্রাকচারটা দিয়ে। এখানে সমযোজী বন্ধন গঠন হচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হচ্ছে, একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হচ্ছে। হ্যাঁ রোকেয়া। স্যার এখানে নাইট্রোজেনের বন্ধন গঠন করছে, কিন্তু এখানে দুইটা দাগ করে কেন দিচ্ছেন? বুঝিনি, এই যে নিচে দুইটা দাগের জন্য, এই দুইটা দাগ, তোমার কোয়েশ্চেনটা শোনা যায় না ঠিক মতো। স্যার এই যে দুইটা দিয়ে একটা বন্ধন গঠন করছে, এখানে বন্ধনের ক্ষেত্রে দুইটা দাগ কেন দিচ্ছে? নিচে নাইট্রোজেন এবং অক্সিজেন, এটা একটা দ্বিবন্ধন গঠন করছে, দ্বিবন্ধন। দুইটা মানে দুই জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে দুই জোড়া ইলেকট্রন শেয়ারিং হচ্ছে। নাইট্রোজেন দুইটা ইলেকট্রন দিচ্ছে, অক্সিজেন দুইটা ইলেকট্রন দিচ্ছে। দুই জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুইটা বন্ধন গঠন হয়েছে। এক জোড়াতে একটা বন্ধন তৈরি হয়, আমরা গত ক্লাসে দেখেছিলাম, মনে আছে যে একটা জোড়া ইলেকট্রন থাকলে সেটাকে আমরা বলি একটা বন্ধন, তাই না? এক জোড়া ইলেকট্রন যদি দুই সাইডে থাকে, দুইটা তোমার অরবিটের মানে কক্ষপথের, এখানে নাইট্রোজেন দুইটা ইলেকট্রন দিচ্ছে, মানে এক জোড়া ইলেকট্রন দিচ্ছে, আবার অক্সিজেন এক জোড়া ইলেকট্রন দিচ্ছে। এই কারণে এখানে দুইটা দুইটা ইলেকট্রন, এই কারণে দুইটা দ্বিবন্ধন তৈরি হয়েছে এই জায়গাটাতে, এই কারণে দুইটা দাগ দেওয়া হয়েছে। ঠিক আছে, অক্সিজেনের তো সাধারণত ভ্যালেন্সি হচ্ছে কি 2, তাহলে অক্সিজেনে তো দুইটা বন্ধন ফিল আপ করতে হবে। অক্সিজেন তো চাবে দুইটা বন্ধন ফিল আপ করার জন্য, তো এই অক্সিজেনটা সেই দুইটা বন্ধন ফিল আপ করতে সক্ষম হয়েছে। এই অক্সিজেনটা, এই অক্সিজেনটাও কি করছে, সেই দুইটা বন্ধন ফিল আপ করতে সক্ষম হয়েছে। এই অক্সিজেনটাও দুইটা নাইট্রোজেনের কাছ থেকে একটা একটা করে নিয়ে দুইটা বন্ধন ফিল আপ করতে সক্ষম হয়েছে। কিন্তু এই যে দুই সাইডের দুই অক্সিজেন, এই দুই অক্সিজেন বেচারা কি করতে পারে নাই, দুইটা বন্ধন গঠন করতে পারে নাই। এই কারণে নাইট্রোজেন কি করছে, তাকে নাইট্রোজেনের যেহেতু লাস্টের ইলেকট্রন আছে যথেষ্ট পরিমাণে, সে এক জোড়া ইলেকট্রনই তাকে দিয়ে দিচ্ছে, যে বন্ধন তো গঠন করতে হবে, মাঝখানে তো একটা জোড়া থাকতে হবে। তো স্যার সেই এখানে জোড়া, তো না দাগ মিউট হয়ে একটা। গেছে আর মোবাইলে টাচই কাজ করে না তো। বুঝি নাই, একজন বলো। স্যার এখানে তো দাগ একটা না, এই যে নাইট্রোজেনের এখানে যেখানে উপরে দুইটা অক্সিজেন এটাতে মানে দুইটা নাইট্রোজেন দুইটা পরমাণু নিছে, না এই পাশেরটা, ডান পাশে। কোনটার কথা বলতেছো আমাকে একটু বলো, আরেকবার বলো। ডান পাশে নাইট্রোজেনের সমস্যা কি হয়েছে? স্যার ওখানে এই যে যে সংখ্যা এখানে দেয় তো সেটা একজন একজন। হ্যাঁ সাদিয়া বলো। স্যার ও বলতেছিল যে যে নাইট্রোজেন তো এখানে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে না, তো আপনি বলছেন দুইটা ইলেকট্রন দিছে, কিন্তু তাহলে একটা হাত দিছেন কেন, ওইটা আচ্ছা, বলতেছে। এই যে একটা হাতের পরে এই যে তোমার একটা তীর চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, এই যে হাতের উপরে দেখো তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্নটা মিন করে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ধন। এই তীর চিহ্ন দেওয়ার মানে তোমার এক জোড়া ইলেকট্রন দান করা। ঠিক আছে, এই যে এই তীর চিহ্নটা দেওয়া মানে হচ্ছে কি এক জোড়া ইলেকট্রন দেওয়া। এখানে দেখো কোনো তীর চিহ্ন নাই, নিচের দাগগুলোর মধ্যে কোনো তীর চিহ্ন নাই। এটা হচ্ছে কি তোমার সমযোজী বন্ধন, এটা সমযোজী বন্ধন প্রকাশের চিহ্ন। গত ক্লাসে দেখছি আমরা যে প্রত্যেকটা দাগ এক জোড়া ইলেকট্রন মিন করে। ঠিক আছে, কিন্তু এই যে তোমার আমরা যখন তীর চিহ্ন দেওয়া হয়েছে তখন এটা কি করে, এটা তোমার দিয়ে দেওয়া বোঝায় যে সে এক জোড়া ইলেকট্রনই দিয়ে দিছে, একটা করে ইলেকট্রন শেয়ার করে নাই। এই দাগের দুই সাইডে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করতেছিল। এই প্রত্যেকটা দাগে নাইট্রোজেনের একটা দাগ মানে কি, নাইট্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, অক্সিজেন একটা ইলেকট্রন শেয়ার করছে। কিন্তু যখন আমরা এই তীর চিহ্ন দিয়ে দিছি তখন সেটা কি হয়ে গেছে, সেটা সন্নিবেশ সমযোজী বন্ধন হয়ে গেছে। এবং সন্নিবেশ যখন হয় তখন তীর চিহ্ন দেওয়া মানে এক জোড়া ইলেকট্রন, দুইটা ইলেকট্রন দেওয়া। ঠিক আছে, এই তীর চিহ্ন মানে এক জোড়া ইলেকট্রন দেওয়া, আর এই দাগ মানে হচ্ছে কি প্রত্যেকটা অ্যাটম পার পরমাণু, প্রতি পরমাণু একটা করে দেওয়া, প্রতি পরমাণু একটা করে দেওয়া, একটা করে ইলেকট্রন। ঠিক আছে, দাগ মানে এই দাগের অর্থ হচ্ছে কি তোমার সবগুলো পরমাণু প্রত্যেকটা দুই দাগের দুই সাইডে দুইটা পরমাণু একটা একটা করে ইলেকট্রন দিছে। আর এই যে এরকম তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে কি তোমার এক জোড়া করে ইলেকট্রন দিয়েছে। তো নাইট্রোজেন পেন্টা অক্সাইড সাধারণত তো আমাদের খুব সম্ভবত এটাকে শেখানো হয় না সাধারণত, বা আমার জানি না বইয়ে আছে কিনা নাইট্রোজেন পেন্টা অক্সাইড।
কিন্তু নাইট্রোজেন পেন্টাঅক্সাইডের স্ট্রাকচারটা হচ্ছে যেটা আঁকলাম, একটু ফ্রেশ করে আঁকি যাতে বুঝতে মানে দেখতে সুবিধা হয়। উপরেটা তো আমরা বুঝতে পারছি আশা করি। তো নাইট্রোজেন কি হয়, ফার্স্টে নাইট্রোজেন দুইটা অক্সিজেনের মানে দুইটা নাইট্রোজেন একটা অক্সিজেনের সাথে বন্ধন গঠন করে। এরপরে কি করে সে দুইটা একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড গঠন করতেছে এবং তার কাছে লাস্ট ইলেকট্রন আছে, সে এক জোড়া ইলেকট্রন একটা অক্সিজেনকে দিয়ে দিচ্ছে, এক জোড়া ইলেকট্রন আরেকটা অক্সিজেনকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে। এখন লোন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে এটা কি আমরা জানি? মুক্ত জোড় বা লোন পেয়ার জি স্যার। ইলেকট্রন গুলো কাকে বন্ধনে বলে? অংশগ্রহণ করে না। বন্ধনে অংশগ্রহণ করে না। এখন এখানে একটু হিসাব করে দেখো যে কে কয়টা বন্ধনে অংশগ্রহণ করতেছে, কে কয়টা বন্ধনে অংশগ্রহণ করতেছে না। যদি আমরা হিসাব করে দেখি তাহলে দেখবো যে আমাদের যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন ছিল, সে 5টা ইলেকট্রন লাস্ট ছেলে 5টা ইলেকট্রন ছিল, তা সে 5টাই দিয়ে দিছে। তাহলে এটার আর কি কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, সবগুলাই বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে, তাই না? এই দুইটা নাইট্রোজেনেরই সবগুলো বন্ধনে অংশগ্রহণ করে ফেলছে। এই অক্সিজেন মাঝখানে যে অক্সিজেনটা আছে, সেই মাঝখানের অক্সিজেনের লাস্ট ছেলে ইলেকট্রন ছিল কয়টা? টোটাল ইলেকট্রন ছিল কয়টা? 6টা। অক্সিজেন 6টা ছিল। 6টা, তার 6টা। মধ্যে 2টা সে অংশগ্রহণ করে ফেলছে, তাহলে আর দুই জোড়া বা 4টা ইলেকট্রন তারা এখনো ফ্রি আছে, তার কি আছে, এখনো ফ্রি আছে। আচ্ছা, এই অক্সিজেন কি তার লাস্ট শেলে ইলেকট্রন ছিল 6টা, সে কি ইউজ করছে একটাও বন্ধন গঠন করার জন্য? দেখো তো এই যে টপ কর্নারের অক্সিজেন, এর কি ইউজ করার দরকার পড়ছে একটাও? না স্যার। দরকার কিন্তু পড়ে নাই, নাইট্রোজেন 2টা ইলেকট্রন সরবরাহ করে ফেলছে। তাহলে এর 6টা ইলেকট্রনই এখন মুক্ত জোড় আছে, তার 6টা ইলেকট্রনই কি আছে, বন্ধনে অংশগ্রহণ করে নাই। এই পাশেরটাও সেম, এর 6টা ইলেকট্রনই আছে, সে বন্ধনে অংশগ্রহণ করে নাই। নিচের অক্সিজেন গুলোর কথা চিন্তা করো, নিচের অক্সিজেন গুলা কি করছে? তাদের মধ্যে এই ইলেকট্রন ছিল কয় জোড়া? টোটাল তোমার 3 জোড়া ছিল, 6টা ছিল, তার মধ্যে এখানে এক জোড়া ইউজ করে ফেলছে, তাহলে এখন আছে কয়টা? 2টা বন্ধন গঠন করে ফেলছে, তার মানে তার আছে আরো 4টা। এই অক্সিজেনের ক্ষেত্রেও সেম 4টা। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন পেন্টঅক্সাইডের স্ট্রাকচার, ফুল স্ট্রাকচার। এখানে এই যে তীর চিহ্নটা কি নির্দেশ করে? তীর চিহ্ন নির্দেশ করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হচ্ছে, মানে এক জোড়া ইলেকট্রন সে নাইট্রোজেনে দিয়ে দিচ্ছে। এখন নাইট্রোজেনের পক্ষে তো আর 10টা ইলেকট্রন দেওয়া সম্ভব না, তাই না? একটা নাইট্রোজেনের পক্ষে কি 10টা বন্ধন গঠন করা সম্ভব? 10টা বন্ধন গঠন করা সম্ভব না, এই জন্য একটা নাইট্রোজেনের কখনোই 10 ভ্যালেন্সি 10 হওয়ার কোনো সম্ভাবনাই নাই। 2টা নাইট্রোজেনের ক্ষেত্রে 10 হতে পারে, তুমি বলতে পারো একটা সেন্সে যে এখানে টোটাল 2টা নাইট্রোজেন টোটাল 10টা বন্ধন গঠন করছে, কিন্তু প্রত্যেকটা নাইট্রোজেন কি 5টা করে বন্ধন গঠন করছে। এবং এখানে একটা স্পেশাল কেস যে এক জোড়া ইলেকট্রনের 2টাই কি একটা নাইট্রোজেন সাপ্লাই করতেছে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, পেন্টঅক্সাইড সম্পর্কে আর কোনো আর প্রশ্ন? তাহলে এই মাঝখানেরটার মুখজোড় ইলেকট্রন কি 5টা? মাঝখানেরটার 5টা হবে কেন? মাঝখানেরটা তো তোমার লাস্ট শেলে ছিল 6টা, তার মধ্যে 2টা ইউজ করে ফেলছে না 2টা বন্ধনে। এই যে একটা বন্ধন, এই যে একটা বন্ধন, 2টা বন্ধনে তো 2টা ইউজ করে ফেলছে, তাহলে আছে কয়টা? 4টা। 6টা ছিল, 2টা ইউজ করছে, তাহলে হচ্ছে 4টা থাকে। আচ্ছা, তো আমাদের আরেকটা প্রশ্ন ছিল কি, সমযোজী যৌগ গঠনের পদ্ধতিটা আরেকবার ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, সমযোজী যৌগ গঠন, সমযোজী যৌগ কাদের মধ্যে হয়? অধাতব পরমাণুর মধ্যে। দুইটা অধাতব পরমাণুর মধ্যে। তো দুইটা অধাতব পরমাণু সাধারণত কি চায়? তারা চায় ইলেকট্রন গ্রহণ করতে। অধাতব পরমাণুর যে প্রবণতা, সেই প্রবণতা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। কিন্তু যখন দুইটাই অধাতব পরমাণু হয় তখন তো ইলেকট্রন দেওয়ার মতো কেউ নেই। ইলেকট্রন যে গ্রহণ করতে চাচ্ছে দুইজনই, ইলেকট্রনটা দিবে কে? এরকম দেওয়ার মতো, সাপ্লাই দেওয়ার মতো কিন্তু কেউ নেই, যে লাস্ট শেল থেকে ইলেকট্রন তার বেশি আছে সে ছেড়ে দিল, এরকম অধাতুর মধ্যে কেউ নেই। এই কারণে অধাতব পরমাণুগুলো যখন রাসায়নিক সংযোগ ঘটে তখন তারা যখন কাছাকাছি আসে, তখন তারা আরেকটা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেয় যে না, ইলেকট্রন আমিও দিব না, সেও দিবে না। তারা উভয়ে কি করে, ইলেকট্রন সরবরাহ করে তাদের উভয় নিউক্লিয়াসের মাঝখানে এমন একটা জায়গায় যেখানে কি দুইটা নিউক্লিয়াসই ওই ইলেকট্রনটা সুবিধা ভোগ করতে পারে, দুইটা নিউক্লিয়াসই ওই ইলেকট্রনকে কি করতে পারে, তোমার আকর্ষণ করতে পারে। এরকম একটা জায়গায় এক জোড়া ইলেকট্রন সাপ্লাই দেয়। যেমন এক্সাম্পল হিসেবে আমার যদি দেখি হাইড্রোজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেন H2 গঠন, H2 যখন গঠন হয়, হাইড্রোজেন গ্যাস যখন গঠিত হয়, হাইড্রোজেনের লাস্ট শেলে ইলেকট্রন আছে কয়টা? একটা। হাইড্রোজেনের লাস্ট শেলে ইলেকট্রন আছে একটা, এটা মাঝখানেটা ধরো হচ্ছে তোমার নিউক্লিয়াস। তো এই পাশেরও হাইড্রোজেনের লাস্ট শেলে ইলেকট্রন আছে একটা, মাঝখানেরটা নিউক্লিয়াস।
তাহলে এই দুইটা হাইড্রোজেন যখন কাছাকাছি আসে, উভয়ে যেহেতু অধাতু, কেউ ইলেকট্রন ত্যাগ করতে চাচ্ছে না, দুইজনই ইলেকট্রন গ্রহণ করতে চাচ্ছে, তখন সেই ক্ষেত্রে এই মাঝামাঝি এমন একটা জায়গায় আসে, তখন এদের মধ্যে এই যে ইলেকট্রন জোড় তৈরি হয়, একটা ইলেকট্রন জোড় তৈরি হয়। এই ইলেকট্রন জোড়কে, এই একজোড়া ইলেকট্রন, এটা তোমার এই কক্ষপথেও থাকে না, এই কক্ষপথেও থাকে না, মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করে। যখন মাঝামাঝি জায়গায় অবস্থান করে, তখন এই নিউক্লিয়াস, 1 নাম্বার নিউক্লিয়াস, সেও এই ইলেকট্রন জোড়কে আকর্ষণ করে। এই 2 নাম্বার নিউক্লিয়াস, সেও তার এই ইলেকট্রন জোড়কে আকর্ষণ করে। আকর্ষণ করার ফলে এরা কি হয়ে যায়? একে অপরের সাথে লেগে যায়, একে অপরের আকর্ষণে আবদ্ধ হয়ে যায়, যে একটা ইলেকট্রন জোড়ের কারণে মাঝখানে। এখন এটা তোমার পরমাণু ভেদে 1 জোড়া ইলেকট্রন হতে পারে, 2 জোড়া ইলেকট্রন হতে পারে, 3 জোড়া ইলেকট্রন হতে পারে। যেমন এই যে এই অক্সিজেনের ক্ষেত্রে মাঝখানে কয় জোড়া ইলেকট্রন তোমার লাগছিল? এই যে তোমার এই নাইট্রোজেনের নিচের অক্সিজেনটার জন্য মাঝখানে 2 জোড়া ইলেকট্রন দরকার ছিল। তাহলে এইটুকু, শুধু এই পার্টটুকু যদি আমি আঁকি, তাহলে এটা মনে করো নাইট্রোজেনের লাস্ট শেল, এবং এটা হচ্ছে আমার ছোট হয়ে গেছে, এটা মনে করো নাইট্রোজেনের লাস্ট শেল, এটা হচ্ছে আমার অক্সিজেনের লাস্ট শেল। অক্সিজেনের লাস্ট শেল, এই দুইটার ক্ষেত্রে, এই যে এটা 1 আর 2, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে মাঝখানে 2 জোড়া ইলেকট্রন সেখানে তারা তৈরি করছে। তাহলে 2 জোড়া ইলেকট্রন তারা তৈরি করছে, 1 জোড়া ইলেকট্রন, 2 জোড়া ইলেকট্রন। ঠিক আছে, 2 জোড়া ইলেকট্রন তৈরি করার মাধ্যমে তারা এখানে একটা দ্বিবন্ধন তৈরি করছে, যে এই নাইট্রোজেন সে 2টা ইলেকট্রন সাপ্লাই করছে, এই অক্সিজেন সে 2টা ইলেকট্রন সাপ্লাই করছে। একটা একটা মিলে দুইজনে মিলে কি 2টা জোড়া তৈরি করছে, 2টা জোড়া তৈরির মাধ্যমে, ইলেকট্রন জোড়া তৈরির মাধ্যমে, এবং এই ইলেকট্রন জোড়াকে কি করার মাধ্যমে? উভয়ে মিউচুয়ালি আকর্ষণ করতেছে, নাইট্রোজেনও আকর্ষণ করতেছে, অক্সিজেনও আকর্ষণ করতেছে। কারণ নিউক্লিয়াস তো পজিটিভ, তাই না? নিউক্লিয়াস হচ্ছে কি আমার পজিটিভ, নিউক্লিয়াসে সবসময় ধনাত্মক চার্জ থাকে, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে। সে একটা ইলেকট্রনকে আকর্ষণ করতেছিল এতক্ষণ, এখন 1 জোড়া ইলেকট্রনকে আকর্ষণ করা শুরু করে। তাহলে সমযোজী বন্ধন গঠনের প্রক্রিয়াটা হচ্ছে আমাদের একাধিক অধাতব পরমাণু, দুই বা মানে একাধিক, 2টা মিলেও হতে পারে, 3টা মিলেও হতে পারে, একাধিক অধাতব পরমাণু তারা কি করে? তারা রাসায়নিক সংযোগ তৈরির সময়, তারা যেহেতু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা নাই, তাদের যেহেতু ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা কম, এই কারণে তারা ইলেকট্রন সরবরাহ করে। তারা কাছাকাছি আসলে তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন সরবরাহ করে মাঝখানে, দুইজনের মাঝখানে একটা ইলেকট্রন জোড় তৈরি করে, ইলেকট্রন জোড় তৈরি করে, এবং এই ইলেকট্রন জোড়কে উভয় নিউক্লিয়াস আকর্ষণ করে। তাহলে এই আকর্ষণের ফলে তারা একে অপরের সাথে কি করে? বন্ধন গঠন করে। বর্ণনাটা কি বলতে পারছি, নাকি আরো কিছু জানার আছে? না স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে আমাদের সমযোজী বন্ধন গঠন। আর কোনো প্রশ্ন? স্যার তাহলে এই যে দুটি অধাতব পরমাণু হুম, বন্ধন, অন্য কেউ একজন প্লিজ ট্রান্সলেট করে দাও, আমার পর্যন্ত আসতেছে না এই কথা। তোমার মনে হয় মাইকে বা নেটওয়ার্কে একটু প্রবলেম। আর একবার কোশ্চেনটা রিপিট করো, বা কেউ যে বুঝছে সেটা আমাকে বলো। তাহলে আমরা বলতে পারি দুইটা অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে হ্যাঁ, এক কথায় এটা হচ্ছে আমার সমযোজী বন্ধনের সংজ্ঞা। এক কথা এটা হচ্ছে আমার সমযোজী বন্ধনের সংজ্ঞা, যে 2টা অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, প্রক্রিয়াটা আমি বললাম এত বড় করে, আর এক কথা এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, যে 2টা অধাতব পরমাণু, মানে একাধিক অধাতব পরমাণু, তারা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। এখন আমাদের এই বন্ধন গঠন করার পরে যৌগ তৈরি হয়ে গেল। যৌগ তৈরি হওয়ার পরে এখন আমাদের যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য আমাকে কি করতে হবে? জানতে হবে। তো প্রথমে আমরা দ্রাব্যতা রাখছি, তো প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে দ্রাব্যতা বা দ্রবণীয়তা। অনেক জায়গায় দ্রাব্যতা বলি আমরা, আবার কেউ কেউ কি বলি? দ্রবণীয়তা বলি। দ্রবণীয়তা দুইটা একই কথা। ইংলিশে হচ্ছে কি? সলিবিলিটি। ইংলিশে আমরা এটাকে বলি সলিবিলিটি। আচ্ছা, সলিবিলিটি বা দ্রাব্যতা বা দ্রবণীয়তা, এই জিনিসটা কার সাথে রিলেটেড? এটা বুঝতে হলে আমাকে একদম প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে দ্রবণ। আমার দ্রবণ জিনিসটা কি? দ্রবণ কাকে বলে? স্যার দ্রাবক যোগ হয়ে দ্রবণ হয়। দ্রব্য দ্রাবক মিলে যদি কোনো সমসত্ব মিশ্রণ তৈরি করে, যেখানে এই দুটোকে আলাদা করা যায় না, তখন সেটাকে দ্রবণ বলে। থ্যাংক ইউ।
দুইটাই ঠিক আছে, ধ্রুব আর দ্রাবক যোগ করলে দ্রবণ হয়, ঠিক আছে, কিন্তু এটা খুবই ভেগ অ্যান্সার। তো এই অ্যান্সারটা আমরা সাধারণত না দেওয়ারই চেষ্টা করব। কি বলবো, দ্রব এবং দ্রাবক এই দুইটা আলাদা আলাদা, কি আলাদা জিনিস, এই দুইটা সমসত্ব মিশ্রণ। দ্রবণ হইতে হলে অবশ্যই সমসত্ব মিশ্রণ হতে হবে। মিশ্রণ আমি জানি, একাধিক পদার্থকে যদি আমি কি করি একসাথে, তোমার এটাকে সমসত্ব এজিটেট মানে করি, এটাকে যদি আমি কি করি একসাথে মিক্স করি, নাড়াই, তখন সেখানে যেটা একটা মিশ্রণ তৈরি হবে। এই মিশ্রণটা যদি সমসত্ব হয়, সমসত্ব মানে কি, সমসত্ব মানে হচ্ছে যে আমি মিশ্রণের যেখান থেকেই আমি কি করি না কেন, আমার দ্রবণটা বা মিশ্রণটাকে তুলে নিয়ে আসি না কেন, সেখানে সব জায়গায় কম্পোজিশনটা সেম থাকবে। দ্রব এবং দ্রাবকের যে কম্পোজিশন বা যে রেশিও বা যতটুকু আছে প্রপোর্শন, অনুপাত, সকল জায়গায় সেম। আমি উপর থেকে তুললাম, আমি দেখতেছি যে এখানে যতটুকু পানি আছে তার তুলনায় কতটুকু লবণ আছে। আবার নিচে থেকে তুললাম, সেখানেও যদি সমান পরিমাণ পানিতে সমান পরিমাণ লবণ পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলি সমসত্ব মিশ্রণ। সমসত্ব হচ্ছে যেখানে তোমার দ্রবণের সর্ব জায়গায়, সব জায়গায়, মানে বা মিশ্রণের সব জায়গায় যদি কম্পোজিশন বা দ্রব্য দ্রাবক বা মিশ্রণ, যাদের মিশ্রণ ঘটাচ্ছি তাদের অনুপাতটা সমান থাকে, একই পরিমাণ দ্রাবকে একই পরিমাণ দ্রব্য থাকে, তখন আমরা সেটাকে বলি সমসত্ব। তো দ্রবণ হচ্ছে কি, দ্রবণ মেইনলি আমার দ্রব এবং দ্রাবকের একটা সমসত্ব মিশ্রণ, যেখানে তোমার যে দ্রবটা আছে সেই দ্রবটা সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়ে যায়। আর দ্রবীভূত হয়ে যাওয়া মানে হচ্ছে সেটাকে আমি ফিজিক্যাল পদ্ধতিতে, ফিজিক্যালি কোনো মানে আহ, আলাদা কোনো প্রসেস ইউজ না করে বা ইউনিট অপারেশন না করে আমি সেটাকে আবার আলাদা করতে পারবো না। আমি পানির মধ্যে লবণ যদি আমি কি করি গুলাই, সেখান থেকে আমি হাত দিয়ে তো লবণ আর পানি আলাদা করতে পারবো না, সম্ভব না। সেখানে আমাকে কোনো না কোনো একটা কেমিক্যাল প্রসেস অথবা একটা ইউনিট অপারেশন আমাকে এখানে প্রয়োগ করতে হবে। যেমন কি আমি এটাকে পানি শুকায় ফেলতে পারি, পানি শুকায় ফেলে লবণটাকে আবার কি করতে পারি, নিয়ে আসতে পারি, ফেরত আনতে পারি, বা পাতন করতে পারি, পাতনের মাধ্যমে লবণটাকে আলাদা করতে পারি। ঠিক আছে, এমনি এই রকম কোনো ফিজিক্যাল প্রসেস ছাড়া আমরা কি করতে পারি না, সেটাকে আলাদা করতে পারি না, তখন আমরা সেটাকে বলি দ্রবণ। তখন আমরা সেটাকে বলি কি, দ্রবণ। বালিতে আমি মনে করো পানিতে কি করলাম, বালি মিশালাম, সেটা কি দ্রবণ হয়? না। না স্যার। দ্রবণ তৈরি হয় না, কারণ কি সেখানে সাসপেনশন তৈরি হয়। পানি যতক্ষণ আমি নাড়াবো, বালিটা পানিতে থাকবে, নাড়ানো থামিয়ে দিব, বালি কি হয়ে যাবে, নিচে সেটেল হয়ে যাবে, তাই না, নিচে তলানি পড়ে যাবে। তো এটা কি দ্রবণ না? তাহলে দ্রবণ কোনটা? দ্রবণ হচ্ছে যেটা পুরোপুরি ডিজলভ বা দ্রবীভূত হয়ে যায়, যেটাকে আমি আলাদা করতে পারি না। আচ্ছা, তো এখন আমরা জানবো দ্রবীভূত হওয়ার পদ্ধতিটা কি, দ্রবীভূত কেন হয়, কিভাবে দ্রবীভূত হয়। দেখবা তোমাদের বইয়ে এটা সুন্দর মতো ব্যাখ্যা করা আছে। আচ্ছা, এর উদাহরণ হিসেবে আমরা যে কোনো কিছু নিতে পারি। তবে প্রথমেই দ্রবণ বা দ্রবণীয়তা পড়ার জন্য ফার্স্টে আমাদেরকে একটা নিয়ম বলো আর যাই বলো, একটা জিনিস, একটা লাইন আমাদেরকে বলা হয় যে লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক, এটার অর্থ কি? এই লাইনটার অর্থ কি কেউ বলতে পারবো? শুনছি আগে কখনো? না শুনি। শুনি নাই। আচ্ছা, লাইক ডিজলভস লাইক অর্থ হচ্ছে তোমার, লাইক একটা নাউন, ডিজলভ একটা ভার্ব, এটা একটা নাউন। ঠিক আছে, লাইককে ডিজলভ করে, লাইককে ডিজলভ করে মানে হচ্ছে তোমার যেই ধরনের দ্রাবক, যে ধরনের দ্রাবক সে একই ধরনের দ্রবকে দ্রবীভূত করতে পারবে। সমযোজী দ্রাবক সে সমযোজী যৌগকে দ্রবীভূত করতে পারে। আয়নিক দ্রাবক সে আয়নিক যৌগকে দ্রবীভূত করতে পারে। তোমার আয়নিক দ্রাবক সে সমযোজী যৌগকে দ্রবীভূত করতে পারে না। পোলার দ্রাবক সে আয়নিককে দ্রবীভূত করতে পারে, পোলারকে দ্রবীভূত করতে পারে। নন পোলার দ্রাবক সে নন পোলারকে দ্রবীভূত করতে পারে। মানে আমার দ্রাবকটা যেমন নিব, সে সে একই রকম দ্রবকে দ্রবীভূত করতে পারবে। ঠিক আছে, আমাদের দ্রাবকটা যেমন হবে, দ্রবও কি হতে হবে, একই রকম হইতে হবে, তাহলে সে কি করবে, সে দ্রবীভূত করতে পারবে। আচ্ছা, দ্রবীভূত হওয়ার তোমার যে প্রসেসটা, সেই প্রসেসটা তাহলে আমরা যদি জানি তাহলে সেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্রবীভূত হওয়ার প্রসেসটা কি, যখন আমরা কোনো কিছুতে একটা দ্রাবকে একটা দ্রব্য দেই, দ্রাবক সাধারণত বেশি থাকে, তাই না? দ্রাবকের পরিমাণটা সাধারণত কি হয়, দ্রবর চাইতে বেশি থাকে অবশ্যই। দ্রাবকের পরিমাণটা সাধারণত দ্রবর চাইতে কি হয়, বেশি থাকে। এখন আমি মনে করো একটা দ্রাবক, যে কোনো দ্রাবক, আমি পানি বলতেছি না, যে কোনো দ্রাবক হতে পারে, সেই দ্রাবকের মধ্যে আমি দ্রবটা যখন দেই, দ্রবীভূত হওয়ার প্রথম নিয়ম হচ্ছে এই দ্রবকে পুরা দ্রাবক অণুগুলা চারপাশ থেকে কি করে, ঘিরে ফেলে। প্রথমেই হচ্ছে আমার এই দ্রবকে দ্রাবক অণুগুলো চারপাশ থেকে ঘিরে ফেলে। এরপরে এই দ্রব তো কি নিজেও একটা কম্পাউন্ড, এটাও একটা যৌগ, এটাও কি একটা যৌগ, যে কোনো একটা বন্ধনের মাধ্যমে সে কি হয়েছে, গঠিত হয়েছে। আইদার সমযোজী বন্ধন অথবা আয়নিক বন্ধন, যে কোনো একটা বন্ধনের মাধ্যমে সে গঠিত হয়েছে। তো এখন এই যে বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে, এই বন্ধনটাকে ভেঙে ফেলে, এই বন্ধনটাকে কি করে, ভেঙে ফেলে।
এই বন্ধনটা ভেঙে ফেলার পরে তোমার এটার এই যে যৌগের মধ্যে একাধিক পরমাণু ছিল, প্রত্যেকটা পরমাণু ইন্ডিভিজুয়ালি আমার এই দ্রবের মধ্যে কি হয়, দ্রব দ্বারা সারাউন্ডেড অবস্থায় চলে যায়। ইন্ডিভিজুয়াল পরমাণু এই এই দ্রাবক দ্বারা সারাউন্ডেড হয়ে যায়। তখন আমরা বলি এটা দ্রবীভূত হয়েছে বা ডিজলভ হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম। এখন এটা উদাহরণ হিসেবে আমরা দেখি ওয়াটার, পানি। পানির মধ্যে আমি কি করব, পানির মধ্যে একটা সোডিয়াম ক্লোরাইড দিব আমি, খুবই ফেমাস এক্সাম্পল, পানিতে সোডিয়াম ক্লোরাইড মিশানো। তার আগে দ্রাবকের কিছু প্রকৃতি আমাদের জানা দরকার। দ্রাবকের প্রকৃতি কিরকম হইতে পারে? দ্রাবক সমযোজী হইতে পারে। প্রথমটা হচ্ছে কি, সমযোজী হইতে পারে দ্রাবক। দ্রাবক যদি সমযোজী হয়, আমার সে কি ধরনের দ্রবকে দ্রবীভূত করবে? সমযোজী সমযোজীকেই দ্রবীভূত করবে। সমযোজী যদি হয়, সে আয়নিককে দ্রবীভূত করতে পারবে না। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে কি আমাদের পোলার সমযোজী। পোলার সমযোজী। এখন পোলার সমযোজী কি, এটা কি কেউ জানি আমরা? পোলার সমযোজী কাকে বলে? স্যার যদি দুই দিকে দুইটা চার্জ যুক্ত হয়, মানে ধনাত্মক ও আচ্ছা, ঋণাত্মক আর আধান বিশিষ্ট সমযোজী যৌগকে পোলার সমযোজী। ধনাত্মক ও ঋণাত্মক আধান বিশিষ্ট। এখানে একটু ছোট্ট একটা ভুল আছে। ধনাত্মক ঋণাত্মক আধান বিশিষ্ট হয়ে গেলে সেটা সমযোজী কিভাবে থাকে? সেটা তো আয়নিক হয়ে যায়। ধনাত্মক ও ঋণাত্মক আধান যুক্ত, ডিরেক্টলি আংশিক আধান যদি আমি ধনাত্মক বলি, আংশিক এটা ঋণাত্মক। ব্যতিক্রম অনেক। আংশিক বললে সেটা ঠিক আছে। আংশিক যদি বলি তখন আমরা সেটা বলতে পারি যে আংশিক ধনাত্মক আংশিক এবং আংশিক ঋণাত্মক আধানযুক্ত সমযোজী যৌগকে। এখন আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক হলো কিভাবে? যখন ইলেকট্রন কোনো একটা দিকে একটু বেশি সরে যায় তখন। কোনো একটা দিকে ইলেকট্রন বেশি সরে যায়, কেন সরে যাবে? কারণ ওই যে প্রোটন সংখ্যা বেশি হয় নিউক্লিয়াসে, তখন যার প্রোটন সংখ্যা বেশি সে বেশি আকর্ষণ করে, প্লাস ওর যখন সাইজও যদি কম হয়, তো মানে বেশি আকর্ষণ করবে, তখন ওর দিকে বেশি সরে যাবে। আর যার প্রোটন সংখ্যা কম প্লাস সাইজটা একটু বড়, ওটার দিকে একটু, ওটার থেকে একটু দূরে সরে যাবে, তখন হচ্ছে ওখানে আচ্ছা, আংশিক ধারণা। আমাদের এত বিস্তারিত এই জিনিসটা না বলে আমরা যদি এটা এই পুরা লাইনটাকে আমরা একটা ওয়ার্ডে কি করতে পারি? তড়িৎ ঋণাত্মকতা। এই পুরা লাইনটাকে আমরা একটা ওয়ার্ডে ব্যাখ্যা করতে পারি, তড়িৎ ঋণাত্মকতা, যেটা আমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছি। যে তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস? তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাতেই ছিল, তড়িৎ ঋণাত্মকতার যদি সংজ্ঞাটা মনে করো, বা মনে না থাকলে যদি বই বের করে দেখো, তাহলে সংজ্ঞাটা ছিল এরকম যে সমযোজী যৌগ গঠনকালে, আমার সমযোজী যৌগ গঠনকালে ইলেকট্রন গুলা যে পরমাণুগুলো, যে নিউক্লিয়াস, সে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে। এখন কিছু কিছু যৌগের ইলেকট্রন আর এই একটু আস্তে আস্তে বলেন। আচ্ছা, সমযোজী যৌগ গঠনকালে আমার যে নিউক্লিয়াস গুলা ইলেকট্রনকে আকর্ষণ করে। এখন ইলেকট্রনকে সব নিউক্লিয়াস একই রকম আকর্ষণ করে না। কিছু নিউক্লিয়াস বেশি আকর্ষণ করতে পারে, কিছু নিউক্লিয়াস কম আকর্ষণ করতে পারে। যেটা বললো সাদিয়া, যে আমাদের যে নিউক্লিয়াস গুলার যদি পরমাণু বেশি থাকে, প্রোটন সংখ্যা বেশি থাকে এবং সাইজ যদি ছোট হয়, তাহলে তারা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করতে পারে। নিউক্লিয়াস গুলোর মধ্যে যদি প্রোটন সংখ্যা কম থাকে, সাইজ যদি বড় হয়, তাহলে তত বেশি আকর্ষণ করতে পারে না। তো যত বেশি আকর্ষণ করতে পারবে ইলেকট্রন, দেখা যায় যে ইলেকট্রন জোড়াটা তার দিকে একটু হালকা সরে আসে। ইলেকট্রন জোড়া তার দিকে হালকা সরে আসে। এখন এই যে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা, ইলেকট্রন জোড়াকে সমযোজী যৌগ গঠনকালে কোন একটা পরমাণুর ইলেকট্রন জোড়াকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা টেন্ডেন্সি বা প্রবণতা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এটা বইয়ে আছে সংজ্ঞা তোমাদের চ্যাপ্টার 4-এ, যে সমযোজী যৌগ গঠনকালে কোন পরমাণুর ইলেকট্রন জোড়াকে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতা বা ক্ষমতা, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তো ইলেকট্রোনেগেটিভিটি সাধারণত তোমার যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। বাম থেকে ডানে গেলে পর্যায় সারণীর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বৃদ্ধি পায়। ইনার্ট গ্যাসের তোমার 0, ইনার্ট গ্যাস বাদে, ইনার্ট গ্যাসের আগ পর্যন্ত যে হ্যালোজেন 17 নাম্বার গ্রুপ আছে, 17 নাম্বার গ্রুপ পর্যন্ত কি হয়? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আবার উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি পায়? হ্রাস পায়। যদি উপর থেকে নিচে যাই, একই গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তো তড়িৎ ঋণাত্মকতা আমাকে কি নির্দেশ করে? তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি, সে তত বেশি ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে। কোন ইলেকট্রন? ওই যে ইলেকট্রন, যে ইলেকট্রন জোড়াটা আমার কি হচ্ছে, সমযোজী যৌগে মাঝখানে আছে, দুইটা পরমাণুর মাঝখানে থাকার কথা যার। এখন দুইটা পরমাণু আছে, একটা হচ্ছে তোমার আমার পরমাণু হচ্ছে তোমার মনে করো হাইড্রোজেন, একটা আছে তোমার ক্লোরিন। একটা পরমাণু আছে হাইড্রোজেন, একটা পরমাণু আছে কি ক্লোরিন। এই দুইটার মাঝখানে ইলেকট্রন থাকার কথা কি, এই দুইটার মাঝামাঝি একটা জায়গায় মাঝখানে থাকার কথা। কিন্তু যদি আমি দেখি আমার পর্যায় সারণী, এই হাইড্রোজেন আছে একদম বাম পাশের কর্নারে, 1 নাম্বার গ্রুপের 1 নাম্বার পিরিয়ড।
তাই না? আর ক্লোরিন আছে কোন জায়গায়? ক্লোরিন আছে একটু নিচে 3 নাম্বার পিরিয়ডে, কি তোমার 17 নাম্বার গ্রুপে, নাকি ঠিক বলছি? জি স্যার। জি আচ্ছা, স্যার। তো ক্লোরিন আছে তোমার কি 3 নাম্বার পিরিয়ডে 17 নাম্বার গ্রুপে, নিচে এবং ডানে। তাহলে কি ক্লোরিনের এই যে তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চাইতে বেশি। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি হাইড্রোজেনের চাইতে বেশি। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত আমরা কি জানি? না। কোনটার কত আমরা জানি না। হাইড্রোজেনের হচ্ছে সাধারণত 2.1। তড়িৎ ঋণাত্মকতার যে এই যে স্কেল, এটাকে বলা হয় পাউলিং স্কেল। হাইড্রোজেনের সাধারণত 2.1, আর ক্লোরিনের হচ্ছে তোমার 3. মানে ক্লোরিনের 3 বলতে পারি আমরা। ক্লোরিনের হচ্ছে কি তোমার 2.1, আর ক্লোরিনের হচ্ছে কি 3। তো এদের মধ্যে কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তো তড়িৎ ঋণাত্মকতার কার বেশি? এখানে ক্লোরিনের বেশি। এখন তড়িৎ ঋণাত্মকতা এটা হচ্ছে কি আমার ইলেকট্রনকে নিজের দিকে টানার মেজারমেন্ট। ইলেকট্রন কত নিজের দিকে টানতে পারে, ইলেকট্রন কত নিজের দিকে কি করতে পারে, টানতে পারে। এখন তাহলে ক্লোরিন বেশি টানতে পারবে নাকি তোমার এই হাইড্রোজেন বেশি টানতে পারবে? ক্লোরিন। ক্লোরিন ক্লোরিন। অবশ্যই বেশি টানতে পারবে। তাহলে ক্লোরিন যদি ইলেকট্রনকে বেশি আকর্ষণ করে, তাহলে এই যে ইলেকট্রন জোড়াটা, এই ইলেকট্রন জোড়াটা কোথায় যাবে? এই মাঝখানে আর থাকবে না, সে ক্লোরিনের দিকে একটু চেপে যাবে। সে ক্লোরিনের দিকে কি হবে? একটু সরে যাবে। কারণ কি? কারণ হচ্ছে ক্লোরিনের আমার তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি বেশি কার চাইতে? হাইড্রোজেনের চাইতে। তো যখন একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এটা যখন 0.5 এর চাইতে বেশি হয়, সাধারণত 0.4 বা 0.5 এর চাইতে যদি বেশি হয়, দেখো তো পার্থক্য কত এই দুটার মধ্যে? 0.9। পার্থক্য হচ্ছে আমার কত? 0.9, তাই না? এটা যদি 0.4 বা 5 এর চাইতে বেশি হয়, তখনই কি হয়? ইলেকট্রনটা একদিকে সরে যায়, একদিকে চেপে যায়। এখন কার দিকে চেপে যাবে? ক্লোরিনের দিকে চেপে যাবে। এখন ইলেকট্রন কিন্তু সম্পূর্ণভাবে ক্লোরিনের কক্ষপথে চলে যায় নাই। ইলেকট্রন, দুইটা ইলেকট্রনই কি ক্লোরিনের শেষ কক্ষপথে পুরোপুরি স্থানান্তরিত হয়ে যায় নাই। হাইড্রোজেনের এখনো কিছু পরিমাণ কি আছে, ইফেক্ট আছে, প্রভাব আছে। এই কারণে মাঝখানে এমন একটা জায়গায় আছে যেখান থেকে হাইড্রোজেনের দূরত্ব বেশি, ক্লোরিনের দূরত্ব কম। এই ক্লোরিনের দিকে দূরত্ব কম হওয়ার কারণে কি হয়? এই ক্লোরিন এর মধ্যে একটা আংশিক ঋণাত্মক চার্জ আবেশিত হয়। কি হয়? আংশিক ঋণাত্মক। আংশিক ঋণাত্মক কারণ কি? এই যে ইলেকট্রন জোড়া, ইলেকট্রন কি দুইটা নেগেটিভ চার্জ, তাই না? তার মধ্যে আগে কি ছিল? চার্জ নিউট্রাল ছিল। একটা সাধারণ একটা অণু তো কি চার্জ নিউট্রাল হয়, আমরা জানি। একটা পরমাণু হয় চার্জ নিউট্রাল, নিরপেক্ষ থাকে। কিন্তু যখন এই যে এখানে একটা ইলেকট্রন যখন বেশি চলে আসলো তার দিকে, পুরোপুরি ট্রান্সফার্ড হয়ে যায় নাই। পুরোপুরি ট্রান্সফার্ড হয়ে গেলে সে কি হবে? সে Cl মাইনাস তৈরি হয়ে যাবে। পুরোপুরি ট্রান্সফার যদি হয়ে যেত তাহলে সে Cl মাইনাস তৈরি হয়ে যেত, আয়ন তৈরি হয়ে যেত। কিন্তু আয়ন তৈরি হয় নাই, সম্পূর্ণ ইলেকট্রন যেতে পারে নাই। সে কি হয়েছে? জাস্ট একটু চেপে আসছে ক্লোরিনের দিকে। ক্লোরিনের দিকে হালকা চেপে আসার কারণে তার মধ্যে আংশিক ঋণাত্মক যে চার্জ, আংশিক ঋণাত্মক আধান কি হয়? আবেশিত হয়। আংশিক ঋণাত্মক আধান সে আবেশিত হয়। মনে হয় যে তার মধ্যে কিছু পরিমাণ আংশিক ঋণাত্মক চার্জটা তৈরি হয়েছে। আর এখান থেকে যখন আবার আমি ক্লোরিন এই ইলেকট্রন জোড়াকে যদি সরাই দেই, কোনো মতে যদি আবার মাঝখানে নিয়ে চলে আসি, তখন সেটা কি হয়ে যাবে? এই আবেশ শেষ হয়ে যাবে, আংশিক ঋণাত্মক চার্জ আর থাকবে না, তখন আবার নিউট্রাল হয়ে যাবে, সে ক্লোরিন হয়ে যাবে। ঠিক আছে? তো আংশিক ঋণাত্মক চার্জ তোমার তৈরি হওয়ার কারণে সেটাকে আমরা লিখি তখন আমরা ক্লোরিন HCl কে আমরা তখন কিভাবে লিখি? তখন লিখি যে এই Cl এর উপর একটা ডেল্টা মাইনাস। এই যে সাইনটা, এটা হচ্ছে কি ডেল্টা, গ্রিক লেটার ডেল্টা। ডেল বা ডেল বলি আমরা অনেকে, ডেল মাইনাস। এটা এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় পার্শিয়াল। এই ডেল সব জায়গায় পার্শিয়াল বোঝাতে ইউজ করা হয়। আংশিক ধনাত্মক আর হ্যাঁ, আংশিক আংশিক ঋণাত্মক। ধনাত্মক আংশিক ঋণাত্মক বোঝাতে ইউজ করা হয়। তাহলে ক্লোরিন সে যদি পার্শিয়ালি নেগেটিভ হয়, সে যদি পার্শিয়ালি নেগেটিভ হয়, তাহলে হাইড্রোজেনের কাছ থেকে কি ইলেকট্রন সরে গেছে না? হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন সরে গেছে। আর হাইড্রোজেনের কাছ থেকে যখন ইলেকট্রন সরে যাবে, কোনো জায়গা থেকে ইলেকট্রন চলে গেলে সেটা হয় পজিটিভ। কিন্তু হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন চলে যায় নাই, জাস্ট সরে গেছে। এই কারণে কি হবে? এটা আংশিক ধনাত্মক হয়ে যাবে। এই পাশেরটা আংশিক ঋণাত্মক হয়েছে, বাম পাশেরটা কি হবে? এটা আংশিক ধনাত্মক হয়ে যাবে। কারণ কি? তার কাছ থেকে ইলেকট্রন দূরে সরে গেছে। ইলেকট্রন পুরোপুরি যদি চলে যেত তাহলে সেটা কি হয়ে যেত? তোমার H+ তৈরি হয়ে যেত। কিন্তু সম্পূর্ণ ইলেকট্রন ত্যাগ হয় নাই, চলে যায় নাই। ইলেকট্রনটা জাস্ট মাঝখানে হাইড্রোজেনের কাছ থেকে দূরে সরে গেছে। এই কারণে সেই জায়গায় একটা আংশিক ধনাত্মক আধান আবেশিত হয়েছে। ঠিক আছে? এর মাধ্যমে এই যে যৌগটা তৈরি হলো, যে যৌগে দুই সাইডে কি আছে তোমার? এক সাইডে আংশিক ধনাত্মক চার্জ আছে,
তার অপোজিট পাশে আংশিক ঋণাত্মক চার্জ আছে, এই ধরনের যৌগকে আমরা বলি পোলার সমযোজী যৌগ। এটা কি অবশ্যই একটা সমযোজী বন্ধন? পোলার হইতে হইলে আমাকে অবশ্যই সমযোজী বন্ধন হইতে হবে। আয়নিক বন্ধনে পোলারিটি নাই। আয়নিক বন্ধনে কি হয় না, আমার পোলারিটি হয়, পোলারিটি বলে কোনো কিছু নাই আয়নিক বন্ধনের ক্ষেত্রে। কিন্তু সমযোজী বন্ধনে আমার এই পোলারিটি আছে। পোলারিটি কি? এই যে তোমার আংশিক ধনাত্মক চার্জ হলো, আংশিক ঋণাত্মক চার্জ হলো, এই ঘটনাটাকে বলা হয়, কতটুকু আংশিক ধনাত্মক হতে পারে বা কতটুকু আংশিক ঋণাত্মক হতে পারে, এটাকে বলা হয় তার পোলারিটি, সেই যৌগের পোলারিটি। ঠিক আছে? কতটুকু আংশিক ধনাত্মক বা কতটুকু আংশিক ঋণাত্মক সে হতে পারতেছে। তাহলে এই হাইড্রোজেনের এটার পোলারিটি হচ্ছে কি ডেল্টা পজিটিভ, ডেল্টা প্লাস 1, তাই না? একটা ইয়া একটা আয়নিক যৌগ কেন হয় না? আয়নিক পোলার যৌগতে আগে থেকে কি আছে? আগে থেকেই পজিটিভ এবং নেগেটিভ আয়ন আছে। আয়নিক যৌগে কি আছে? অলরেডি আয়ন হয়ে গেছে, ইলেকট্রন তো সম্পূর্ণ নিয়ে নিছে, মাঝখানে তো থাকবে না, কোনো দিকে চেপেও থাকবে না, ইলেকট্রন সম্পূর্ণ নিয়ে চলে গেছে। সম্পূর্ণ নিয়ে চলে যে কি আয়ন তৈরি হয়ে গেছে। তাহলে কি আর আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক হওয়ার কোনো চান্স আছে? এটা তো সম্পূর্ণ পুরোপুরি ভাবে ধনাত্মক, পুরোপুরি ভাবে ঋণাত্মক হয়ে গেছে। এই কারণে এখানে পোলারিটি নাই। আয়নিক যৌগে পোলারিটি বলে কোনো কিছু নাই। পোলারিটি আমার হয় কার? যেখানে তোমার চার্জ হওয়ারই কথা ছিল না, যেখানে আমার কি চার্জিত হওয়ারই কথা ছিল না। আমার কি চার্জিত হওয়ার কথা ছিল? সমযোজী যৌগে হওয়ার তো কথা ছিল না। কথা ছিল কি ইলেকট্রন জোড়া মাঝখানে থাকবে, ইলেকট্রন জোড়া মাঝখানে থাকবে, উভয়েই সমানভাবে সেটাকে শেয়ার করবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে নাই, যে কোনো একদিকে চেপে গেছে। এই কারণে তোমার আংশিক একটা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা বলতেছি পোলারিটি বা কি পোলার সমযোজী যৌগ। তখন এই যৌগটাকে আমরা বলতেছি পোলার সমযোজী যৌগ। তাহলে পোলার সমযোজী যৌগ কাকে বলে বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আয়নিক যৌগ, সেই আয়নিক যৌগটা কি করে? সে আয়নিক তোমার যে দ্রব সেটাকে দ্রবীভূত করতে পারে। এখন পোলারও সেম ভাবে আয়নিককে দ্রবীভূত করতে পারে। কেন করতে পারে? কারণ যখন আমরা দ্রবীভূত হচ্ছে, আয়নিক যৌগ যখন দ্রবীভূত হবে, যখন একটা আয়নিক যৌগ দিয়ে আমরা শুরু করি, আয়নিক যৌগ সে যখন দ্রবীভূত হবে, দ্রবীভূত হওয়ার সময় কি হবে? দেখো তো, তাকে আয়নিক বন্ধনটাকে ভাঙতে হবে। এর মধ্যে কি আছে? একটা আয়নিক বন্ধন আছে, একটা সোডিয়াম প্লাস আছে, একটা ক্লোরিন মাইনাস আছে। এই বন্ধনটাকে ভাঙতে হবে। এই বন্ধনটাকে ভাঙতে হলে কি করতে হবে? এই সোডিয়ামকে এখান থেকে সরাইতে হবে, এই ক্লোরিনকে এখান থেকে সরাতে হবে, তাই না? তাহলে সোডিয়ামকে যদি আকর্ষণ করে সরায় নিয়ে যেতে হয়, তাহলে আমার কি দরকার বলো তো? এটা পজিটিভলি চার্জ আছে, একটা +1 চার্জকে সরাইতে হলে আমাকে সেখান থেকে কি করতে হবে? কি দ্বারা আকর্ষণ করতে হবে? নেগেটিভ চার্জ দ্বারা। -1। কোন ম্যাগনেট দ্বারা? ম্যাগনেটিক চার্জ দিয়ে আমি কি ধরনের আধান তৈরি করব? অবশ্যই নেগেটিভ করতে হবে। আমি যদি এখানে একই মেরুর পজিটিভ চার্জ, যে মেরু, সেই সেম মেরুর ম্যাগনেট ধরে বসে থাকি, সেটা কি আসবে কখনো? আসবে না। আমার এখানে কি করতে হবে? এটার বিপরীত একটা চার্জ নিতে হবে। সমধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে। আমার বিপরীত ধর্মী একটা চার্জ নিতে হবে। এই সোডিয়ামকে এখান থেকে সরাতে হলে, সোডিয়াম প্লাস আয়নকে এখান থেকে সরাতে হলে কি করতে হবে? আমাকে অবশ্যই এর একটা বিপরীত চার্জ নিতে হবে। বিপরীত চার্জ কি? একটা যেহেতু নেগেটিভ চার্জ দিতে হবে। তাহলে দেখো, আমার আয়নিক যৌগের মধ্যে, আমার যে দ্রাবকে যে আয়নিক যৌগ আছে, সেই দ্রাবকের আয়নিক যৌগেরও তো একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। সেই দ্রাবক যদি আয়নিক যৌগ হয়, সেটারও একটা একটা পার্ট ক্যাটায়ন, একটা পার্ট অ্যানায়ন, তাই না? সেই দ্রাবকের অ্যানায়নটা যদি আমি এখানে সোডিয়ামের কাছাকাছি চলে আসে, দ্রাবকের অ্যানায়ন পার্টটা সোডিয়ামকে আকর্ষণ করবে অবশ্যই, সোডিয়ামের পজিটিভ পার্টকে আকর্ষণ করবে। এবং দ্রাবকের যে ক্যাটায়ন আছে, সেই দ্রাবকের ক্যাটায়নটা কি করবে? এই ক্লোরাইড মাইনাস আয়নটাকে আকর্ষণ করবে। এর ফলে কি হয়ে যাবে? এই দ্রাবকের ক্যাটায়নটা তোমার ক্লোরাইডকে নিয়ে চলে যাবে, এই দ্রাবকের অ্যানায়নটা এই সোডিয়াম প্লাসকে নিয়ে চলে যাবে। এর ফলে এর মাঝখানে যে বন্ধন, সেই বন্ধনটা ভেঙে যাবে, সেই বন্ধনটা ভেঙে যাবে। এখন আমাদের দ্রবণ তৈরি করার মূল উদ্দেশ্য ছিল কি? যে দ্রবটা আছে, সেই দ্রবটাকে ভেঙে পুরোপুরি ডিজলভ করে ফেলা, যাতে এটাকে আর পুনরায় কি না করা যায়, আলাদা না করা যায়। এই জন্য আমাকে কি করতে হবে? দ্রবটাকে ভেঙে ফেলতে হবে। দ্রবটাকে ভেঙে ফেলার জন্য আমার কি করতে হবে? যদি আয়নিক যৌগ হয়, তাহলে পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ আছে এরকম একটা জিনিস দিয়ে সেটাকে ভাঙতে হবে। এখন দেখি, আমার আয়নিক একটা দ্রাবক, আয়নিক দ্রাবকের নাম বলতে পারবা? কোনো আয়নিক দ্রাবক কি হতে পারে? যে কেউ আয়নিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি আয়নিক?
মাত্রই দেখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা পোলার সমযোজী যৌগ। মিথান। সমযোজী। স্যার পানি। সমযোজী। গত ক্লাসে আমরা কি বলছিলাম? আয়নিক যৌগগুলো সাধারণত কিরকম হয়? ধাতু আর অধাতু অধাতু মিলে। মিলে হয়, না, এটার ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা কিরকম হয়? কঠিন হয়। কঠিন। সাধারণত কঠিন হয়। তাহলে কঠিন বস্তুর মধ্যে আমি কঠিন বস্তু দ্রবীভূত আর করতেছি। ম্যাগনেসিয়াম অক্সাইড। আচ্ছা, ম্যাগনেসিয়াম অক্সাইড এটা কি? ম্যাগনেসিয়াম অক্সাইড কি ধরনের যৌগ বলতো? সলিড না লিকুইড? ম্যাগনেসিয়াম অক্সাইড সলিড না লিকুইড? এটা একটা সলিড, ঠিক আছে, এটাও একটা কঠিন বস্তু। এটা দিয়েও আমি কি করতে পারতেছি না, এখানে দ্রবীভূত করতে পারতেছি না। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কখন হয়? যখন ম্যাগনেসিয়াম আমি পানিতে দ্রবীভূত করি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ওইটাও একটা আয়নিক যৌগ। অ্যাকুয়াস অবস্থায়, ঠিক আছে, পানিতে দ্রবীভূত থাকা অবস্থায়, পানি থেকে বের করে নিলে সেটাও কি হয়ে যাবে? তোমার সলিড হয়ে যাবে। সো আয়নিক সাধারণত কি আমার সলভেন্ট হিসেবে, সাধারণত আয়নিক সলভেন্ট বা আয়নিক দ্রাবক আমার অ্যাভেলেবল না। কারণ সাধারণত এরা কি লিকুইড ফর্মে থাকে না। লিকুইড ফর্মে থাকে না। তো সলিডের মধ্যে সলিডকে দ্রবীভূত করা কি একটু টাফ। সলিডের মধ্যে সলিডকে দ্রবীভূত করা সাধারণত অনেক কঠিন। এই কারণে আমরা আয়নিক দ্রাবক নিয়ে খুব একটা কথাবার্তা বলি না। দেখো তোমাদের বইয়ে কোনো জায়গায় আয়নিক দ্রাবকের কোনো উদাহরণ দেওয়াই নেই, ঠিক আছে, কোনো জায়গায় আয়নিক দ্রাবকের কোনো উদাহরণ দেওয়া নেই। তো আয়নিক দ্রাবক যদি না হয়, আমি যৌগটাকে আর কোন জায়গায় দ্রবীভূত করতে পারি? কারণ আয়নিক যৌগকে দ্রবীভূত করতে হলে আমাকে এমন একটা দ্রাবক দরকার যেটার মধ্যে চার্জ আছে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ চার্জ বা পার্শিয়ালি পজিটিভ বা পার্শিয়ালি নেগেটিভ চার্জ এটা কোথায় আছে? আছে তোমার আয়নিক যৌগে এবং পোলার সমযোজী যৌগে, তাই না? এই দুইটা জায়গায় তোমার চার্জ আছে। চার্জিত তোমার কম্পাউন্ড হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি পোলার সমযোজী যৌগ, যেখানে কি তোমার আংশিক চার্জ আছে, আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক চার্জ আছে। আর হচ্ছে কি আমার আয়নিক যৌগ, যেখানে পুরোপুরি একদম ফুল পজিটিভ অথবা নেগেটিভ চার্জ আছে। এখন আমি দেখতেছি যে আমার আয়নিক যৌগে তো দ্রবীভূত করতে পারতেছি না আমি, আয়নিক যৌগ এরকম দ্রাবক নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি নিব? আমরা একটা পোলার দ্রাবক নিব। তোমাদের বই দেখবা পোলার এবং নন পোলার দ্রাবক নিয়ে কথাবার্তা বলা আছে। তাহলে আমাকে একটা দ্রাবক নিতে হবে যেটা কি পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ হলে কি হবে? তাহলে আমার যে পোলার সমযোজী যৌগ সেটার একটা ডেল্টা পজিটিভ পার্ট থাকবে। সেই ডেল্টা পজিটিভ পার্ট হচ্ছে কি আমার আয়নিক যৌগের সেই যে নেগেটিভ পার্টটা, সোডিয়াম না, সেই যে নেগেটিভ পার্টটা, আয়নিক যৌগের একটা নেগেটিভ পার্ট আছে। তাহলে এই পোলার পজিটিভ পার্টটা বা আংশিক পজিটিভ পার্টটা কি করবে? এই নেগেটিভ পার্টটাকে আকর্ষণ করবে। আবার এটার যে তোমার নেগেটিভ পার্টটা আছে, সেই নেগেটিভ পার্ট কি করবে? তোমার আয়নিক যৌগের যে পজিটিভ পার্ট আছে সেই পজিটিভ পার্টকে আকর্ষণ করবে। এর ফলে কি করে ফেলবে? তোমার দুই পাশ থেকে ভেঙে ফেলতে পারবে। আরো স্পেসিফিক উদাহরণ আমরা দেই। পানি। পানি হচ্ছে কি পানি আমাদের একটা পোলার সমযোজী যৌগ। পানি হচ্ছে কি একটা পোলার কোভ্যালেন্ট। কিভাবে পোলার কোভ্যালেন্ট? দেখো পানির যৌগে কি থাকে? একটা অক্সিজেন থাকে এবং দুইটা হাইড্রোজেন থাকে। দুইটা কি থাকে? হাইড্রোজেন থাকে। তো এই যে অক্সিজেনটা, সেই অক্সিজেনটা তোমার ইলেকট্রোনেগেটিভিটি কত বলতে পারবো? 3.5। 3.5। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের হচ্ছে তোমার 2.1। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কি 2.1। তাহলে এদের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1.4। এদের পার্থক্য হচ্ছে কি 1.4। আমরা কি বলছি? যে 5 বা 4 এর উপরে, 0.5 বা 0.4 এর উপরে থাকলে সেটা কি হবে? পোলার তৈরি হবে, তাই না? পোলার সমযোজী যৌগ তৈরি হবে। তাহলে এই অক্সিজেনের যে অণুটা, সেই অক্সিজেনের অণুকে ইলেকট্রনকে হাইড্রোজেনের চাইতে অনেক বেশি আকর্ষণ করবে। হাইড্রোজেন যেই পরিমাণ আকর্ষণ করতে পারবে তার চাইতে তোমার এই অক্সিজেনটা কি অনেক বেশি আকর্ষণ করতে পারবে। এই কারণে এই যে তোমার এই বন্ধনের যে কি আছে, ইলেকট্রন জোড়া আছে, সেই ইলেকট্রন জোড়াটা তোমার অক্সিজেনের কাছাকাছি অবস্থান করবে। এই বন্ধনেরও যে ইলেকট্রন জোড়া আছে, সেই ইলেকট্রন জোড়াও কি অক্সিজেনের কাছাকাছি অবস্থান করবে। তো অক্সিজেনের কাছাকাছি অবস্থান করার ফলে অক্সিজেনের লাস্ট ইলেকট্রন ছিল 6টা, সেই 6টা থেকে সে নিচে একটা করে কন্ট্রিবিউট করছে, আরো 2টা সে এক্সট্রা পেয়ে গেছে। 2টা সে কি করছে? এক্সট্রা
পেয়ে গেছে। তো এক্সট্রা পেয়ে যাওয়ার ফলে পুরোপুরি যেহেতু তার মধ্যে চলে যায় নাই, তার মানে 2 মাইনাস চার্জ তৈরি হয় নাই, কিন্তু তার কাছাকাছি চলে আসার কারণে সেখানে ডেল্টা 2 মাইনাস আংশিক চার্জ, আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়ে গেছে। এখানে আমার কি তৈরি হয়ে গেছে? আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়েছে। আংশিক ঋণাত্মক আংশিক ঋণাত্মক চার্জ তৈরি হয়ে গেছে, এবং দুইটা 2 মাইনাস আংশিক ঋণাত্মক 2 মাইনাস চার্জ তৈরি হয়ে গেছে। তো এই যে হাইড্রোজেন গুলা, এই হাইড্রোজেনের কাছে কি ছিল? একটা ইলেকট্রন ছিল। এই হাইড্রোজেনের কাছে কি ছিল? একটা ইলেকট্রন ছিল। সেই ইলেকট্রনটাও এখন তার থেকে দূরে সরে গেছে। তাহলে এই হাইড্রোজেন কি হয়ে যাবে? সে আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। এই হাইড্রোজেনটা কি হবে? সে একটা আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন দূরে সরে গেছে, এই জন্য আংশিক +1, পার্শিয়াল ডেল্টা 1 +1। এই হাইড্রোজেন থেকে একটা সরে গেছে ইলেকট্রন, এই জন্য ডেল্টা +1। কিন্তু এই অক্সিজেনের কাছে কি ইলেকট্রন কয়টা আসছে? দুইটা নিজের দিকে আকর্ষণ করতে পারছে ইলেকট্রনকে, দুইটা এক্সট্রা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করতে পারছে, দেখে এটা হচ্ছে ডেল্টা 2 মাইনাস। ডেল্টা 2 মাইনাস, তাহলে আংশিক ধনাত্মক চার্জ আংশিক ঋণাত্মক চার্জ পানিতে কি বিদ্যমান। তাহলে পানি হচ্ছে কি আমার একটা পোলার কোভ্যালেন্ট। এখন এই পানিতে যখন আমি সোডিয়াম ক্লোরাইড যুক্ত করব, পানিতে যখন সোডিয়াম ক্লোরাইড যুক্ত করব, তো সোডিয়াম ক্লোরাইডের, এটা মনে করো সোডিয়াম ক্লোরাইডের অণু বা কেলাস, ক্রিস্টাল বা স্ফটিক, তো এটার চারপাশে কি হবে? পানির অণু চলে আসবে। এটার চারপাশে আমার পানির অণু এসে এটাকে কি করবে? ঘিরে ফেলবে। পানির অণু এসে এটাকে কি করবে? ঘিরে ফেলবে। এখন আমরা তো জানি সাধারণত দ্রাবক বেশি থাকে, এই কারণে আমি সোডিয়াম ক্লোরাইড যত বড়ই হোক না কেন, পানি যত ছোটই হোক না কেন, চারপাশ থেকে ঘিরে ফেলা পানির জন্য খুবই ইজি। কারণ কি? পানি অনেক বেশি আছে, সোডিয়াম ক্লোরাইডের তুলনায় পানি অনেক বেশি আছে। এখন সোডিয়াম ক্লোরাইডটাকেও আমরা একটু আলাদা করে লিখি। এটা হচ্ছে আমার সোডিয়াম প্লাস Na+, এটা হচ্ছে আমার ক্লোরাইড মাইনাস, একসাথে যুক্ত অবস্থায় আছে। এখন এই সোডিয়াম প্লাসের পাশে পানির কোন অংশ এসে বসবে বলো তো? নেগেটিভটা অক্সিজেন আসবে। অক্সিজেন পার্টটুকু আসবে। ও 2 মাইনাস, ডেল্টা 2 মাইনাস, এই পার্টটুকু এসে এই সোডিয়ামের পাশে বসবে। তাহলে সোডিয়ামের পাশে পানির এই পার্টটুকু এসে বসবে। সোডিয়ামের পাশে কি হবে? পানির অক্সিজেন পার্টটুকু এসে বসবে। অক্সিজেন পার্টটুকু চারপাশ থেকে এসে বসলো, বসে চারপাশ থেকে কি করে ফেলছে? এই সোডিয়ামটাকে ঘিরে ফেলবে। সোডিয়ামটাকে ঘিরে ফেলবে। এখন পানির অণু তো শেষ হয়ে যায় নাই, পানির অণু আরো অনেকগুলো আছে। সেই অণুর যে হাইড্রোজেন পার্টগুলো, সেই হাইড্রোজেন পার্টগুলো এসে বসবে, বা ডেল্টা পজিটিভ পার্ট এসে বসবে কোথায়? ক্লোরিনের উপরে। তাহলে এই পার্টটা কি হবে? এই পার্টটা হচ্ছে এরকম। এই পার্টটা হবে আমার অনেকটা এইরকম, যে হাইড্রোজেন পার্টগুলো এসে ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। এখন এখন কি করবে? পানির তো নিজেদের মধ্যে একটা আকর্ষণ আছে, তাই না? পানির হচ্ছে কি আমার একটা নিজেদের মধ্যে আকর্ষণ আছে। পানির অণুগুলা দুর্বল আকর্ষণ, কিন্তু তারপরেও নিজেদের মধ্যে একটা আকর্ষণ আছে, এবং খুব একটা দুর্বল না। পানিতে হাইড্রোজেন বন্ধন থাকে, এটা কি একটা খুবই শক্তিশালী একটা বন্ধন। সেই বন্ধনের কারণে পানির অণুগুলা কি করতে চাবে? এদের কাছে, নিজেদের কাছে চেপে যাওয়ার চেষ্টা করবে, পানির মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করবে, পানির দিকে মুভ করতে চেষ্টা করবে। তো মুভ করার সময় এই যে পানির অক্সিজেন যে O2 মাইনাস, ও ডেল্টা 2 মাইনাস, এ কি করতেছে? এই সোডিয়াম প্লাসটাকে সাথে করে নিয়ে যাবে। এই যখন এই পানির অণুটা এদিকে সরে আসবে, তখন এই যে হাইড্রোজেন গুলা, হাইড্রোজেন ডেল্টা প্লাস, এ করবে কি? এই ক্লোরিন মাইনাসকে নিজের সাথে নিয়ে চলে আসবে। তাহলে এর পরের স্টেপ, প্রথম স্টেপটা ছিল এটা হচ্ছে 1 নাম্বার স্টেপ। এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে কি হবে? 3 নাম্বার স্টেপে হবে কি আমার, এরোটা উল্টা দিকে। 3 নাম্বার স্টেপে আমার কি হবে? 3 নাম্বার স্টেপে এই যে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এরা আলাদা হয়ে যাবে। সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এর আলাদা হয়ে যাবে। এটা চারপাশ থেকে এখন পানির অণু তাদেরকে কি করবে? ঘিরে রাখবে। চারপাশ থেকে পানির অণু ঘিরে রাখবে। সবগুলা পানির অণু আঁকলাম না। এই এই পাশ থেকে কি করবে? তোমার পানির অণুগুলা তার এই ক্লোরিন গুলাকে কি করবে? ঘিরে রাখবে। এই পানির অণুগুলা এই ক্লোরিনকে ঘিরে ফেলবে। এই যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হয়, ইংলিশে বলি আমরা সলভেটেড, বা এটাকে বলা তোমাদের বইয়ে কি লেখা আছে? তোমাদের বইয়ে লেখা আছে যে পানি দ্বারা কি আবেষ্ট বা এরকম কিছু একটা। আহ না, এখানে সেরকম ভাবে কোনো ডিরেক্টলি লেখা নাই, কিন্তু পানি দ্বারা এটাকে কি ঘিরে ফেলা, এটাকে ইংলিশে আমরা বলি সলভেটেড। ঠিক আছে, সলভেটেড আয়ন। বাংলা টার্মটা আমার এই মুহূর্তে মাথায় নাই, এটার বাংলা টার্মটা কি? তোমরা পারলে একটু দেখে নিও গুগল থেকে, হয়তো বা ট্রান্সলেটর থেকে। ঠিক আছে। তো এই যে তোমার সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এই দুইটা আয়নকে কি করে ফেললো? পানি এখন সম্পূর্ণভাবে ঘিরে ফেললো। এখন পানি যেহেতু এটাকে চারপাশ থেকে ঘিরে আছে, এটাকে কি আমি আর একসাথে করতে পারবো, আলাদা করতে পারবো এখান থেকে সোডিয়াম ক্লোরাইড? জি না।
এখান থেকে কিন্তু আমি সোডিয়াম ক্লোরাইডকে আলাদা করতে পারবো না, তার মানে আমার দ্রবীভূত হয়ে গেছে। আমার দ্রবীভূত যে হওয়ার কাজটা ছিল সেই দ্রবীভূত সে এখন হয়ে গেছে। কিভাবে বুঝলাম দ্রবীভূত হয়ে গেছে? এই সোডিয়াম আর ক্লোরিন আলাদা হয়ে গেছে, এখান থেকে আমি আর কি করতে পারতেছি না, এখান থেকে আমি আর একে ফিজিক্যাল কোনো আলাদা প্রসেস ইউজ না করে নিজে নিজে আলাদা করতে পারতেছি না সোডিয়াম ক্লোরাইডকে, তাহলে সে দ্রবীভূত হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের দ্রবণীয়তা বা সলিউবিলিটির মূল একদম বেসিক প্রিন্সিপাল, যে আমার সলিবিলিটি এভাবে কি হয়, তোমার দ্রবণকে আলাদা করে। এখন এটা যে দ্রবণ মানে তোমার যেই আয়নিক দ্রবই হোক না কেন, যদি এটা পোলার কোভ্যালেন্ট একটা দ্রাবকে দ্রবীভূত করি, আমি যদি এটাকে একটা পোলার দ্রাবকে দ্রবীভূত করি, তাহলে অবশ্যই এই পদ্ধতিতে আমার কি হবে, পোলার দ্রাবক তোমার এই যে আয়নিক যৌগটাকে আলাদা করে ফেলবে, পোলার দ্রাবক আয়নিক যৌগকে দ্রবীভূত করে ফেলবে। তার আংশিক ধনাত্মক চার্জ যে তোমার আয়নিক যৌগের ঋণাত্মক পার্টে যায় বসবে, এবং আংশিক ঋণাত্মক চার্জ আয়নিক যৌগের ধনাত্মক পার্টে যেয়ে বসবে, আকর্ষণ করবে, এবং উভয়কে তাদের মধ্যবর্তী যে বন্ধন সেই বন্ধনটা ভেঙে ফেলবে। বন্ধন ভাঙার মাধ্যমে আমাদের দ্রবীভূত হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমার পোলার কোভ্যালেন্টে, তাহলে আমরা কি জানি, লাইকস ডিজলভ লাইকস। তাহলে পোলার কোভ্যালেন্টে আমার কি কি যৌগ দ্রবীভূত হতে পারবে? যাদের চার্জ আছে, কাদের চার্জ আছে? আয়নিক যৌগের চার্জ আছে এবং পোলার সমযোজী যৌগের চার্জ আছে। তাহলে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে কারা কারা? পোলার দ্রাবকে কারা যাদের দ্রবীভূত হবে? চার্জ আছে কাদের চার্জ আছে? আয়নিক যৌগ আর পোলার আর সমযোজী যৌগ। পোলার সমযোজী পোলার যৌগ। তাহলে পোলার দ্রাবকে যদি দ্রাবক যদি পোলার হয় তাহলে কি হবে? আয়নিক যুক্ত হবে, আয়নিক, এবং 2 নম্বর কি, যারা পোলার সমযোজী যৌগ তারা কি হতে পারবে? দ্রবীভূত হইতে হবে পারবে। এখন যদি নন স্যার, পোলার হয়, হ্যাঁ বলো। ও স্যার, স্যার একটু আবার বলবেন এটা সমস্যা? আমরা জিজ্ঞেস করছিলাম যে পোলার দ্রাবক যদি হয়, যদি দ্রাবকটা পোলার হয় তাহলে কোন ধরনের যৌগ সে কি করবে, তাহলে কোন ধরনের যৌগ তার সেখানে দ্রবীভূত হবে, দ্রব কোন ধরনের দিলে সেটা দ্রবীভূত হবে। তাহলে পোলার যেহেতু চার্জ আছে, তাহলে আংশিক চার্জ, তাহলে এরকম যৌগগুলো দ্রবীভূত হবে যাদের চার্জ আছে অথবা আংশিক চার্জ আছে। চার্জ আছে আয়নিক যৌগের, চার্জ আছে পোলার সমযোজী যৌগের। তাহলে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে কি, আমাদের আয়নিক যৌগগুলো এবং পোলার সমযোজী যৌগগুলা। এখন নন পোলার দ্রাবকে কারা দ্রবীভূত হবে? নন পোলার দ্রাবক মানে কি? নন পোলার মানে হচ্ছে এমন সব সমযোজী যৌগ, যেই সমযোজী যৌগের কি হয় না, তোমার এই যে এই ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য, সেই পার্থক্যটা 0.5 এর চাইতে কম। যাদের পার্থক্য 0.4 বা 0.5 এর চাইতে কম, তাদেরকে আমরা বলতেছি নন পোলার দ্রাবক, সরি নন পোলার সমযোজী যৌগ। নন পোলার সমযোজী যৌগ, নন পোলার সমযোজী যৌগ কারা? যেমন ক্লোরিন, Cl2, দুইটারই সেম, দুইটারই কত 3, তাহলে কি এটা কি পার্থক্য হচ্ছে 0, তার মানে এটা একটা নন পোলার যৌগ। অক্সিজেন নন পোলার তোমার একটা যৌগ। এরপরে কি হইতে পারে নন পোলার যৌগ? উদাহরণ দিতে পারবে আরো কোনো? সরিষার তেল, কেরোসিন, এগুলা, ন্যাপথলিন। আচ্ছা হ্যাঁ, ন্যাপথালিন। তারপরে হচ্ছে কি তোমার মিথেন। স্যার অ্যালকোহল সরিষার কি তেল, হয়? কেরোসিন। না, অ্যালকোহলের মধ্যে কিছু কিছু অ্যালকোহল পোলার, কিছু কিছু অ্যালকোহল নন পোলার। ঠিক আছে, তো ম্যাক্সিমাম অ্যালকোহলই হচ্ছে তোমার পোলার এই মিথানলের পর থেকে। কারণ কি, অক্সিজেন আছে মাঝখানে, অক্সিজেন আর হাইড্রোজেন থাকলে সেটা পোলার হয়ে যায়। এখানে তো দেখতে পাচ্ছি আমরা অক্সিজেন এবং হাইড্রোজেনের একটা পার্থক্য আছে না ইলেকট্রোনেগেটিভিটির। তাহলে সেখানে যেখানে অক্সিজেন এবং হাইড্রোজেন আছে, সেই অক্সিজেন সে কি করবে, তোমার কার্বন থেকে ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে, পোলার হয়ে যাবে। তো অক্সিজেন ছাড়া যে সকল যৌগ আছে, যেমন বেনজিন, ন্যাপথালিন, এগুলোতে অক্সিজেন নাই। মিথেন, ইথেন, এগুলোতে অক্সিজেন নাই। যেগুলোতে অক্সিজেন নাই সেগুলা কি নন পোলার। আর অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, এই ধরনের যদি তোমার এলিমেন্ট গুলো থাকে, তাহলে সেটা হয়ে যায় পোলার। কারণ এদের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, ইলেকট্রোনেগেটিভ বেশি হওয়ার কারণে ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়। আচ্ছা, তাহলে নন পোলার দ্রাবকে কারা দ্রবীভূত হবে? যারা নন পোলার তারাই। যারা নন পোলার সমযোজী তারা। তাহলে যারা নন পোলার তাদের সমযোজী যৌগ, যারা নন পোলার সমযোজী যৌগ তারাই হচ্ছে কি নন পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। ঠিক আছে, তাহলে দ্রবণীয়তা বা দ্রাব্যতা, সলিবিলিটি আমাদের এই পর্যন্তই আছে। এখানে কিভাবে দ্রবীভূত হয় সেটা আমাদের ব্যাখ্যা করে দেখা আছে। উদাহরণ কিছু দেওয়া আছে, যেমন ইথানল কি হয়, ইথানল হচ্ছে কি একটা পোলার যৌগ, যেটা বললা অ্যালকোহল, ইথানল।
ইথানল কি একটা পোলার যৌগ, তো এই পোলার যৌগটা পানিতে দ্রবীভূত হবে। ইথানল কি হবে, আমার পানিতে দ্রবীভূত হবে। কিন্তু বেনজিন বা ন্যাপথলিন সেটা পানিতে দ্রবীভূত হবে না। আর যদি আমি আমার যে সকল অর্গানিক কম্পাউন্ড গুলো আছে, যেমন তেল, সরিষার তেল, সয়াবিন তেল, পানিতে দ্রবীভূত হয় না। আবার কিছু কিছু সমযোজী যৌগ, যেমন কি চিনি, সেটা পানিতে দ্রবীভূত হয়, কারণ এটা পোলার। চিনির মধ্যে কি আছে, অক্সিজেন আছে, সেটা কি পোলার, সেটা পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, স্যার তাহলে দ্রবণীয়, বলো। স্যার ইথানল কি পানিতে দ্রবীভূত হয়? ওটা তো হয় না পানিতে দ্রবীভূত। কেন হয় না? স্যার আমি তো পড়ছিলাম যে হয় না। ট্রাই করছো কখনো? না ইথানল পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, ইথানল একটা ওটা পোলার তো যৌগ। পোলার পোলার যৌগ, হ্যাঁ। ইথানল পানিতে দ্রবীভূত হয়, এটা তোমার পরীক্ষিত, অসুবিধা নাই, ল্যাবে টেস্ট করে দেখা হয়েছে। আচ্ছা যেখানে পড়ছিলে একটু আরেকটু ভালোভাবে খেয়াল করো, বইও ইথানল লেখা বলছে না আছে মিথানল বলছে। বইও লেখা আছে যে ইথানল পানিতে দ্রবীভূত হয়। একটু আরেকটু দেখেও, তোমরা যেখান থেকে পড়ছো সেখানে একটু ভালো করে খেয়াল করো, ইথানল নাকি অন্য ইথানেল বা অন্য কোনো যৌগের কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে না আমাদের স্যার, ইথানল লেখা। হ্যাঁ, ইথানল কি পোলার নাকি নন পোলার? বলছে যে এটা পোলার, পোলার যৌগ আর এটা পানিতে দ্রবীভূত হয়। পানিতে ওকে, দ্রবীভূত হয়, হ্যাঁ। ঠিক আছে। এরপরে আমাদের দ্রবণীয়তা বা দ্রাব্যতা হচ্ছে কি, এই পর্যন্ত। দ্রাব্যতার যে প্রসেসটা, এটা অনেক সময় আসে যে সোডিয়াম ক্লোরাইড পানিতে কিভাবে দ্রবীভূত হয়, বা সোডিয়াম ক্লোরাইড তো না দিয়েও মনে করো এক্স ওয়াই একটা আয়নিক যৌগ, এই এক্স ওয়াই পানিতে দ্রবীভূত হওয়ার পদ্ধতি ব্যাখ্যা করো, বা পানিতে দ্রবীভূত হবে কি না, বা এই যৌগটা কি হয় তোমার পানিতে দ্রবীভূত হয় কি হয় না, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো এই সকল কোশ্চেন যদি আসে তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো। আচ্ছা, আমাদের যে তোমার এইগুলা ছিল, বৈশিষ্ট্যগুলো ছিল, তার মধ্যে কি আছে, আরো কিছু বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। ঠিক আছে, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক যদি আমরা পড়ি, গলনাঙ্ক কি জিনিস, মানে গলনাঙ্ক কাকে বলে সেটা তো আমরা জানি নাকি, যেই তাপমাত্রায় তরল, সরি, কঠিন তরলে পরিণত হয় 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে, সেটাকে আমরা বলি কি, গলনাঙ্ক। আর যে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে যেই তাপমাত্রায় একটা তরল গ্যাসীয় বা বায়বীয়তে পরিণত হয়, সেটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। এখন গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক তোমার প্রত্যেকটা যৌগের জন্য, প্রত্যেকটা পিওর যৌগের জন্য ফিক্সড। প্রত্যেকটা পিওর যৌগের জন্য গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি তোমার ফিক্সড একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা তোমার চেঞ্জ হয় না সাধারণত। এখন কোন কোন যৌগের গলনাঙ্ক অনেক বেশি, কোন কোন যৌগের গলনাঙ্ক কি অনেক কম। যেমন কিছু কিছু সমযোজী যৌগ আছে যাদের গলনাঙ্ক নেগেটিভ, মানে সাধারণ অবস্থায় রুম টেম্পারেচারে সে কি থাকে, গ্যাসিয়াস অবস্থায় থাকে ম্যাক্সিমাম। ক্লোরিন, ফ্লোরিন গ্যাস যেগুলো, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মিথেন গ্যাস। তো অনেকগুলো যৌগ আছে কি, তারা রুম টেম্পারেচারে যেগুলো গ্যাসিয়াস, তাদের গলনাঙ্ক কি নেগেটিভ। কিছু কিছু আছে গলনাঙ্ক অনেক বেশি, যেমন তোমার স্যালিসাইলিক অ্যাসিড, এটা একটা কি, এটা হচ্ছে তোমার একটা অর্গানিক কম্পাউন্ড। এই স্যালিসাইলিক অ্যাসিডের গলনাঙ্ক হচ্ছে তোমার 260-এর উপরে, 260+। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রেঞ্জের গলনাঙ্ক হয়। এই গলনাঙ্কের এই রেঞ্জের কারণটা কি, গলনাঙ্ক কম বা বেশি কেন তৈরি হয়, আমি কিভাবে বুঝবো যে কোন ধরনের যৌগের গলনাঙ্ক কম হয়, কোন ধরনের যৌগের গলনাঙ্ক বেশি হয়? এখন আমাদের কাছে যৌগ আছে দুই ধরনের, একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে সমযোজী। আমরা বন্ধন গঠন করছি দুই ধরনের। আরেকটা আছে ধাতব বন্ধন। ধাতব বন্ধনে ধাতু তৈরি হয়েছে, ধাতুর গলনাঙ্ক এমনিতেই অনেক হাই থাকে, সেটা হিসাব আলাদা। আমাদের ধাতুর গলনাঙ্ক এমনিতেই কি থাকে, অনেক বেশি থাকে। ধাতব বন্ধনটা সাধারণত কি হয়, স্ট্রং হয় অনেক বেশি। কিছু কিছু ধাতু বাদে, প্রথম দিকের যে ধাতুগুলা, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলা বাদে পরবর্তী ধাতুগুলা কি হয়, সাধারণত অনেক স্ট্রং হয়। ওকে, তো গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, আর যদি আমার আয়নিক এবং সমযোজী এই পার্থক্য যদি আমি করতে চাই, তখন সেক্ষেত্রে আমাকে কি চিন্তা করতে হবে, যে যে আয়নিক যৌগগুলা কি তৈরি করে, আমরা বলছি স্ফটিক তৈরি করে, তাই না? স্ফটিক তৈরি করে কারা, যারা আয়নিক যৌগগুলা কি তৈরি করে, তোমার স্ফটিক তৈরি করে, বা কেলাস তৈরি করে, বা ক্রিস্টাল তৈরি করে। তো ক্রিস্টাল যখন তৈরি করে, তখন কি তাদের এই ক্রিস্টাল তৈরি করতেও কিছু পরিমাণ এনার্জি দরকার হয়। তাদের এই যে বন্ধন যে শক্তি, সেই বন্ধন শক্তিটা অনেক হাই থাকে। গত ক্লাসে বলছি না, যে আয়নিক যৌগগুলার বন্ধন শক্তি কি থাকে, আন্তঃআণবিক যে বন্ধন শক্তি, সেই বন্ধন শক্তিটা অনেক বেশি থাকে, অনেক হাই থাকে। যেহেতু এটার বন্ধন শক্তি অনেক হাই থাকে, তাহলে আয়নিক যৌগটাকে, সেটাকে যদি আমাকে কি করতে হয়,
সেটাকে সলিড থেকে যদি তরলে রূপান্তরিত করতে হয়, তাহলে আমাকে অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হয়, অনেক বেশি পরিমাণ এনার্জি তাকে সাপ্লাই করতে হয়। অনেক হাই এনার্জি সাপ্লাই করার জন্য কি আমাকে অনেক বেশি তাপ দিতে হয়। অনেক বেশি তাপ দেওয়া মানে কি তার গলনাঙ্ক অনেক উপরে থাকে, গলনাঙ্ক অনেক বেশি থাকে। তাহলে আয়নিক যৌগটাকে তোমার যেটাকে আমরা বলি গলানো, যদি গলাইতে হয়, গলাইতে হলে আমাকে ফার্স্টে এটার স্ফটিকটাকে ভাঙতে হবে। ফার্স্টে এটার কি স্ফটিকটাকে ভাঙতে হবে। যেমন সোডিয়াম ক্লোরাইড, গতদিন আমরা কিউব দেখছিলাম না, যে কিউব, এই সোডিয়াম ক্লোরাইডের তোমার গঠন সাধারণত হয় এরকম কিউব আকার। ঠিক আছে, এই প্রত্যেকটা কর্নারে এক একটা সোডিয়াম ক্লোরাইড থাকে, এখানে একটা সোডিয়াম ক্লোরাইড, এখানে একটা সোডিয়াম ক্লোরাইড, এখানে একটা সোডিয়াম ক্লোরাইড, এরকম প্রত্যেকটা কর্নারে সোডিয়াম ক্লোরাইড থাকে। ঠিক আছে, তো এরকম ক্রিস্টালের বিভিন্ন রকম শেপ আছে, তো প্রত্যেকটা শেপের ক্রিস্টালের আবার বিভিন্ন রকম এনার্জি আছে। তো এই ফার্স্টে আমাকে কি করতে হবে, এই ক্রিস্টালটাকে ভাঙতে হবে। যদি ক্রিস্টালটাকে আমি ভাঙতে পারি তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড সলিড থেকে এটা তরলে রূপান্তরিত হবে। এবং এই ক্রিস্টালকে ভাঙতে হলে এখানে অনেকগুলো বন্ড ভাঙতে হইতেছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তো কানেক্টেড, আকর্ষণ হইতেছে, তাই না? অনেকগুলো বন্ড আমার এখানে কি করতে হচ্ছে, ভাঙতে হচ্ছে। এই কারণে আমার হিট এনার্জি বা তাপ অনেক বেশি লাগতেছে। তাপ অনেক বেশি লাগা মানে কি, তাপমাত্রাও বেশি, তাই না? তাপ অনেক বেশি প্রয়োজন হওয়া মানে কি, আমার তাপমাত্রা অনেক বেশি তাপমাত্রাতে যে এটা গলা শুরু করবে, এই কারণে এটা গলনাঙ্ক কি হবে, অনেক বেশি হবে। কিন্তু যেগুলা তোমার কি, যেগুলা কোভ্যালেন্ট বা সমযোজী, যারা কোভ্যালেন্ট তারা কি স্ফটিক তৈরি করে? তারা স্ফটিক তৈরি হুম। করতে পারে না। তাদের যে একটা অণু আরেকটা অণুর সাথে কোন বন্ধনে আবদ্ধ থাকে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলে। ভ্যান্ডার ওয়ালস ফোর্সে থাকে। ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলে তারা কি থাকে, একটা অণু আরেকটা অণুর সাথে আকর্ষিত অবস্থায় থাকে বা যুক্ত অবস্থায় থাকে। তাহলে একটা অণু আরেকটা অণুর সাথে যদি ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বলে আকর্ষিত থাকে, সেই ভ্যান্ডার ওয়ালস এর এনার্জি আমরা বলছিলাম কি, তাপ অনেক কম, এটার এনার্জি কি অনেক কম। তাহলে কম তাপমাত্রাতেই বা কম তাপ দিলে এই ভ্যান্ডার ওয়ালস ফোর্স কে ওভারকাম করা পসিবল, ভ্যান্ডার ওয়ালস ফোর্স কে ভেঙে ফেলা পসিবল অল্প তাপেই। এই কারণে এই কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলার গলনাঙ্ক হয় কি সাধারণত কম। কার তুলনায়, আয়নিকের তুলনায়। আয়নিক কম্পাউন্ডের গলনাঙ্ক হয় সাধারণত বেশি, কোভ্যালেন্ট কম্পাউন্ড বা তোমার যে সমযোজী বন্ধন তাদের গলনাঙ্ক হয় কম। এখন স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও সেম, স্ফুটনাঙ্কের ক্ষেত্রেও সেম, যেগুলো লিকুইড তোমার আয়নিক আয়নিক তোমার যৌগ, আর যেগুলো হচ্ছে কি লিকুইড কোভ্যালেন্ট যৌগ। আয়নিক যৌগ তো সাধারণত লিকুইড হয়ই না, সাধারণত লিকুইড তো হয় না। তো লিকুইড না হওয়ার কারণে সে কি হয়, তোমার আগে থেকে মানে সলিড যদি থাকে তাহলে সেটাকে ফার্স্টে গলাতে হবে, গলনাঙ্কে পৌঁছানোর পর সেটা তরল হবে, তারপরে সেটাকে স্ফুটনাঙ্ক বের করতে হবে, তরল তৈরি করার পরে সেটাকে স্ফুটনাঙ্ক বের করতে হবে। তো স্ফুটনাঙ্ক জেনারেলি অনেক হাই হবে। আয়নিক যৌগের গলনাঙ্ক যেহেতু হাই, তাহলে স্ফুটনাঙ্ক কি হবে, গলনাঙ্ক বেশি বেশি হবে। হলে স্ফুটনাঙ্ক কি কম হওয়ার কোনো চান্স আছে? না। না স্যার। স্ফুটনাঙ্ক কি হবে, অনেক বেশি হবে। আর যদি এটাকে আমার কোভ্যালেন্টের হয়, কোভ্যালেন্টের গলনাঙ্ক কম, এদের স্ফুটনাঙ্ক কি হয়, সাধারণত কম হয়। কোভ্যালেন্টের স্ফুটনাঙ্কও সাধারণত কি হয়, কম হয়। কম হয়। আচ্ছা, তো গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মধ্যে আমাদের এইটুকুই, এই যে আমাদের গলনাঙ্ক আয়নিকের, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক আয়নিকের বেশি। কারণ কি, কারণ এদের আন্তঃআণবিক যে আকর্ষণ শক্তি সেটা অনেক বেশি, এরা স্ফটিক তৈরি করে, স্ফটিক তৈরি করার ফলে এদেরকে ভাঙতে অনেক তাপমাত্রা দিতে হয়। আর কোভ্যালেন্টের ক্ষেত্রে এই জিনিসটা কি রকম, কোভ্যালেন্টের ক্ষেত্রে এরা কোনো স্ফটিক তৈরি করে না, এরা এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে এরা আকর্ষিত অবস্থায় থাকে, এই কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উভয়েই কি কম, উভয়েই কম। আচ্ছা, তো টাইম মনে হয় শেষ আমাদের। আমরা তো বিদ্যুৎ পরিবাহিতা আর হচ্ছে কি তাপ পরিবাহিতা, এই দুইটা পার্ট আজকেও পড়তে পারলাম না। তো এই পার্টটুকু তোমরা একটু চেষ্টা করবে নিজেরা রিডিং পড়ার, রিডিং পড়ার পরে দেখবা যে কি কি প্রবলেম হয়েছে। আর ফুল চ্যাপ্টার দেখতে বলছিলাম আজকে, যেহেতু আমাদের চ্যাপ্টার শেষ হয় নাই, তাহলে আরো একদিন সময় আছে। আহ এই সপ্তাহটা পড়ো, পড়ার পরে কি করবা, তোমার এই পুরা চ্যাপ্টারটা রিভাইজ দিবা, পুরা চ্যাপ্টারটা যতটুকু পড়ছি সম্পূর্ণটুকু আরেকবার রিভিউ করবা, যে বুঝতে পারছি কিনা, বুঝার কোনো ঘাটতি আছে কিনা। ম্যাথ খুবই সহজ, এখান থেকে তো কোনো ম্যাথ নাই, এই চ্যাপ্টারে তো কোনো ম্যাথ নাই। এই চ্যাপ্টারে সবই কি ব্যাখ্যা, বর্ণনামূলক। তো এই চ্যাপ্টারে মোটামুটি কি সবই বর্ণনামূলক, আমাকে বর্ণনা করতে হবে সবগুলা। তাহলে বর্ণনা করতে হলে আমার নিজের ভাষায় লিখতে হলে আমাকে বুঝতে হবে, তাহলে বোঝার যদি ঘাটতি থাকে তাহলে সেখানে আমার বর্ণনা করতে কষ্ট হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আজকের যতটুকু পড়লাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করো। আজকে যতটুকু পড়লাম এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে?
নো স্যার। আচ্ছা, তাহলে ভালো থাকো, নেক্সট উইকে দেখা হবে ইনশাল্লাহ। চ্যাপ্টারটা তাহলে পুরোটা পড়ে ফেলো। আমরা নেক্সট ক্লাসেই চেষ্টা করব চ্যাপ্টার 6 শুরু করার ইনশাল্লাহ। নেক্সট ক্লাসেই আমরা চ্যাপ্টার 6 শুরু করব, যতটুকু আছে বেশিক্ষণ স্যার সময় লাগবে এক্সাম না আমাদের। নেবেন? এক্সাম নিব, এই পুরো চ্যাপ্টারটা শেষ তো এখনো হয় নাই, কাল পরের দিন শেষ শেষ হবে। এরপরে তোমাদেরকে টাইম দেওয়া হবে কিছুদিন, মনে করো 2-1 দিন টাইম নিলা, তারপরে হচ্ছে তোমার এটার উপর এক্সাম হবে। স্যার এক্সাম কেমন হবে, কুইজ নাকি বন্যা? কুইজ না, ঠিক তোমার ছোট প্রশ্ন, ছোট প্রশ্ন টাইপ। ঠিক আছে, তোমার মনে করো 10টা বা 15টা ছোট প্রশ্ন, 15টা ছোট প্রশ্ন 30 মার্কের এরকম। ঠিক আছে, তো তোমরা সাধারণ এক্সাম কোন ইয়েতে দাও, কোনো অ্যাপ ইউজ করো, এডবোর্ডো টাইপ কোনো অ্যাপ ইউজ করো? আমরা স্যার তো না, কুইজের আমাদের তো মাধ্যমে কুইজ হয়। আকারে নেয়। ওই যে কুইজ অ্যাপ আছে, কুইজের ওয়েবসাইটে। আচ্ছা, কুইজ আকারে নেয়। ওকে, তো এর আগে করোনার টাইমে কোনো পরীক্ষা দিছো? না। দাও নাই? এমনিতে ম্যাথে গুগল ক্লাসরুমে দিছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের জানাই দেওয়া হবে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, এটা জানাই দেওয়া হবে, অসুবিধা নেই। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? জি না। আচ্ছা, পরীক্ষার আগে সময় দেওয়া হবে, অসুবিধা নেই, চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে টাইম দেওয়া হবে। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আদাব আদাব স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম।